আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে লেখক আয়ান আহমেদের লেখা সুন্দর মনোমুগ্ধকর রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা পুরোটা শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি চলে যাচ্ছি গল্পে। তার আগে একটা কথা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চলে যাচ্ছি গল্পে। আয়ান ভাইয়া, দরজা বন্ধ করেছেন কেন? আর আপনি এত রাতে আমার রুমেই বা কী জন্য এসেছেন? প্লিজ দরজা বন্ধ করবেন না। আমার মান সম্মানের কথাটা চিন্তা করুন প্লিজ। কথাটা শেষ করতে করতে দরজার কাছে চলে আসে নেহা। আয়ান দরজাটা বন্ধ করে নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা রাগী লোক নিয়ে আবারও চিৎকার করে বলতে লাগলো, আয়ান ভাইয়া, আমি আপনাকে কিছু বলছি। ও হ্যাঁ, বলো, কি বলছিলে? দরজাটা খুলুন এখনই। এই বলে নেহা দরজা খুলতে চেষ্টা করতে আয়ান নেহার হাত চেপে ধরল। আয়ানের এমন অদ্ভুত আচরণের সাথে অপরিচিত নেহা। নেহা মনের মধ্যে অজানা ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান ভাইয়া, আমার হাত ধরলেন কেন? তোমাকে আপন করতে ধরেছি। মানে মানে কি বুঝতে পারছো না তুমি? আয়ান ভাইয়া, আমি আপনাকে আগেই বলেছি আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি বোঝার চেষ্টা করুন। আয়ান চৌধুরীকে নাকচ করে দেওয়ার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। তুমি প্রথম কোনো নারী যে কিনা আমাকে প্রত্যাখ্যান করেছে। আমার ইগো হার্ট করেছো তুমি, তাই আজ আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি। আয়ানের কথাগুলো নেহার মাথার উপর দিয়ে চলে গেল। আয়ান কথা শেষ করতেই নেহার কোমর ধরে স্লাট করে কোলে তুলে নিল। নেহা আয়ানের কথা শুনে একটা ঘোরের মধ্যে চলে গেল। আয়ান নেহাকে কোলে করে নিয়ে বিছানার উপরে ধপাস করে ফেলে দেয়। নেহা কোমর ধরে চিৎকার করে উঠল। আয়ান নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এতটুকুতে চিৎকার করছ? এটা তো একটা ট্রেলার মাত্র, সিন এখনো বাকি আছে বেবি। আয়ান নিজের শার্টটা খুলে ফ্লোরের দিকে ছুড়ে দিল, ঝাঁপিয়ে পড়ল নেহার ওপর। নেহার করার মতো আর কিচ্ছু নেই। নেহা আয়ানকে বাধা দিচ্ছে আর চিন্তা করছে, এখন যা কিছু হচ্ছে তা কি সত্যি? আয়ান ভাইয়া এতটা নিচে নামতে পারে? সে তো আমায় ভালোবাসতো, এটা কি তার ভালোবাসা? নেহা আয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে সহ্য করছে আয়ানের অত্যাচার। নেহার চোখ জোড়ায় স্পষ্ট প্রকাশ করছে আয়ানের প্রতি তীব্র ঘৃণা। তবুও আয়ান কোনো কিছু তোয়াক্কা করছে না। আয়ান পশুর মতো আচরণ করছে নেহার সাথে। আয়ানের এমন আচরণ সত্যি মেনে নেওয়া নেহার পক্ষে ভীষণ কষ্টকর। আয়ান নেহার ঘাড়ে গলায় গভীর চুম্বন করতে থাকে। আয়ানের স্পর্শ নেহাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে একজন নারী। আয়ান নেহার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নিল। নেহা প্রাণপণ চেষ্টা করছে আয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু বারবার সে পরাস্ত হচ্ছে আয়ানের শক্তির কাছে। আয়ান একে একে নেহার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে এবং নিজের ইচ্ছামতো ভোগ করে নেয়। সে আদায় করে নেয় নেহার সান্নিধ্য। আজ নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় একজন মানুষ মনে হচ্ছে নেহার। নেহার আর্তনাদে শোনার মতো কেউ নেই। একটা পর্যায়ে নেহা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করা ছেড়ে দিল। বাধ্য হয়ে নিজেকে তুলে দিল এক ঘৃণ্য ব্যক্তির কাছে। প্রায় ঘণ্টাখানেক পরে শেষ হয়ে আয়ানের অত্যাচার। আয়ান নিজের ইচ্ছে পূরণ করে ছেড়ে দেয় নেহাকে। আয়ান নিজের কাজ শেষ করে নেহার কানের কাছে গিয়ে বলল, কি হলো নেহা, সব অহংকার শেষ করে দিলাম তো? কিচ্ছু করতে পারলে না তুমি। আহারে, ভীষণ আফসোস হচ্ছে আমার তোমার জন্য। এখন তোমাকে এই অবস্থায় যদি রেহান দেখে কি হবে? তোমার প্রতি যা ভালোবাসা ওর ছিল সব দরজা দিয়ে পালাবে। তবে যাই বলো, অনেক সুখ আমায় দিয়েছ তুমি। সমস্যা নেই, তুমি চাইলে আমি তোমায় বিয়ে করতে পারি। আফটার অল এমন সুখ আজ পর্যন্ত কেউ আমায় দিতে পারেনি। আয়ানের কথা শেষ হওয়ার আগে নেহা অনেকটা কষ্ট করে বিছানা থেকে উঠে সজোরে একটা থাপ্পড় মারল আয়ানকে আর বলল, তুই কি মানুষ নাকি মানুষ রূপে একটা পশু? এতটা নির্মম তোর ভালোবাসা! ছি, লজ্জা করছে এই ভেবে যে বরাবর আমি তোর মতো একটা জানোয়ারকে সম্মান করে এসেছি। আসলে তুই। আয়ান নেহার মুখ চেপে ধরল। আয়ানের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করল। আয়ান নেহার মুখের কাছে নিজের মুখ নিয়ে বলল, হ্যাঁ আমি পশু, কিন্তু এই পশুটা তুই আমাকে বানিয়েছিস। হাজারবার বলেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে এড়িয়ে গিয়েছিস। রেহানের সাথে রিলেশন করেছিস। বিশ্বাস কর, সহ্য করতে পারিনি আমি। তোকে অন্যের হাতে দেখার পর আমার কতটা কষ্ট হয়েছে তা তুই বুঝবি না। আমি তোকে সেই সব ফিরিয়ে দেব যা তুই আমাকে দিয়েছিস। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল নেহাকে। নিজের শার্টটা ফ্লোর থেকে তুলে পরে নিল আয়ান। নেহা বিছানায় বসে কান্না করছে। আয়ান নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, এমনভাবে নগ্ন শরীর দেখাতে খুব ভালো লাগছে তোমার? আয়ানের কথা শুনে নেহা চোখ বড় করে তাকিয়ে রইল আয়ানের দিকে। আয়ান বাঁকা হাসি ঠোঁটের কোণে এঁকে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আরও কিছু সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান রুম থেকে বেলকনির দিকে চলে যায়। নেহা বিছানা থেকে উঠতে পারছে না, পুরো শরীর অসাড় হয়ে আসছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। নেহা অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো।
খুব ভালো করে অনুভব করছে আয়ানের আঘাতগুলো। নেহার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যাই হোক, নেহা কোনো মতে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুমের কলটা অন করে নিজেকে আর সামলাতে পারল না সে। চিৎকার করে 2 চোখে জল ছেড়ে দিল। আয়ানের করা প্রতিটা আঘাত তার হৃদয় কাঁপিয়ে তুলেছে। আজ বড্ড অসহায় বোধ করছে নিজেকে। এই মুখ কি করে সবাইকে দেখাবে সে? কি করে রিহানের সামনে যাবে সে? রিহানকে আজ নিজের অনিচ্ছাতে ঠকিয়েছে সে। আচ্ছা, রিহানকে আবার সবকিছু মেনে নিবে? আমাকে কি রিহান বুঝবে? কথাগুলো ভাবতেই নেহার বুকটা আটকে উঠল। যাই হোক, শাওয়ারটা অন করে সমস্ত শরীরে হাত বোলাচ্ছে নেহা। উপলব্ধি করছে আয়ানের অত্যাচারের কথা। তার সমস্ত শরীর আজ আয়ানের দেওয়া ক্ষতগুলো বহন করছে। নেহা ভালো করে পরিষ্কার করছে নিজেকে, কিন্তু আফসোস আজ তার চরিত্রে যে দাগ লাগিয়েছে আয়ান, তা কখনোই মুছে ফেলা যাবে না। নেহা আরও কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে বেরিয়ে নেহা চমকে গেল আয়ানকে দেখে। আয়ান সোফায় বসে ড্রিঙ্কস করছে। নেহা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান নেহার দিকে তাকিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছে কেন বেবি? যাও, ওপেন দ্য ডোর। নেহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আয়ান নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা রাক্ষসে হাসি দিয়ে বলল, দাঁড়িয়ে আছো যে? সারপ্রাইজ চাই না তোমার? ওকে, আমি আসছি। দুজন মিলে একসাথে সারপ্রাইজ উপভোগ করব। কিন্তু তার আগে। আয়ান কথাগুলো বলতে বলতে নেহার কাছে চলে যায় আর নেহার খোলা চুলগুলো শক্ত করে ধরে নিজের ঠোঁট জোড়ার সাথে নেহার ঠোঁট জোড়া এক করে নেয়। নেহা এবার কোনো বাধা দিল না। আয়ান এবার নেহার হাত ধরে টেনে নিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে নেহার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি দেখছে সে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নেহা। নেহা দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ রিহান। রিহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহা আর আয়ানের দিকে। আয়ান নিজের ইচ্ছা মতো সিগারেট ফুঁকছে। যাই হোক, নেহা কাঁপা গলায় রিহানকে বলল, রিহান তুমি? হ্যাঁ আমি। কেন, ভুল সময় চলে এসেছে বুঝি? না রিহান, তুমি একদম ঠিক সময় এসেছ। বিশ্বাস করো, তুমি যা দেখেছ তা সত্যি না। আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের সম্পর্ক নষ্ট করতে আয়ান ভাইয়া এমন করেছে। তুমি আমায় বিশ্বাস করো। শাট আপ। বিশ্বাস? তাও তোমাকে? আমি করব? কখনো না। তুমি একটা নির্লজ্জ চরিত্রহীন মেয়ে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি সব, কিন্তু আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, অন্যের সাথে এক বিছানা থেকে এখন বলছো ভালোবাসা? প্রয়োজন নেই আমার এমন ভালোবাসা। তার মানে? নেহাকে থামিয়ে দিয়ে আয়ান পেছন থেকে বলল, তার মানে রিহান তুমি এই বিয়েটা ভেঙে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এমন একজন মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না। একদম তাই। ওকে নেহা, আমি আসছি। আর একটা অনুরোধ করছি, আর কখনো কোনো ছেলের সাথে প্রতারণা করো না। আয়ানের সাথে থেকো, সুখে থেকো। আসছি। রিহান চলে যায়। নেহা হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। এক নিমিষে আয়ান তার থেকে তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিল। নেহার সুখ কেড়ে নিল। নেহার সবচেয়ে বেশি দামি তার সম্মানটাও আজ আয়ান নিয়ে নিল। নেহার কষ্টটা আজ আকাশ সমান, আর তার বহিঃপ্রকাশ চোখের বাঁধ ভাঙা জল। যাই হোক, আয়ান নেহাকে কাঁদতে দেখে ওর পাশে বসলো আর নেহাকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে ঠিক এমন কষ্টটাই হয়। আশা করি বোঝাতে পেরেছি। তুই একটা মানুষ, এত নিচে নামতে পারলি তুই? একটাবার আমার সম্মানের কথা চিন্তা করলি না তুই? ছি ছি ছি, তোর সাথে কথা বলতে লজ্জা করছে আমার। বলিও না কথা। আমি খারাপ, তাই তো? ঠিক আছে, আমি খারাপ। আমি অনেক মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচ হয়েছে। আমি খারাপ, বাট আমাকে খারাপ বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো। আর হ্যাঁ, এই খারাপ ছেলেটার সাথে বাকি জীবন কাটাতে হবে তোমায়। অসম্ভব। আমি মরে যাব, তবু তোর এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে না। আহা, তাই নাকি? আমি তোমাকে মরতে দিলে তো মরবে, তাই না বেবি? আয়ান বাঁকা হাসি দিয়ে বেরিয়ে যায় নেহার বাড়ি থেকে। আজ আয়ান ভীষণ খুশি, কারণ আজ তার ইচ্ছে পূরণ হয়েছে। আজ সে নেহাকে আঘাত করতে পেরেছে। মনের আনন্দে নাচতে ইচ্ছে করলেও নিজেকে সামনে নিল। আয়ান ভাবছে, আচ্ছা নেহা আমার সাথে যা যা করেছে তার জন্য কি এটুকুই শাস্তি? না না, আরও শাস্তি দিতে হবে ওকে। ওর জীবনকে নরক বানিয়ে দিতে হবে। আয়ান চৌধুরীকে কষ্ট দেয়া? ওইদিকে নেহার কান্না থামছে না। নিজের সম্মান হারিয়ে আজ শূন্য সে। খুব ভালো ছিল সেই দিনগুলো যখন তার সাথে আয়ানের পরিচয় হয়নি। এক বিয়ের অনুষ্ঠানে আয়ানের সাথে নেহার পরিচয়। সেখান থেকে আয়ান তার পিছু নিয়েছে। প্রথমে নেহার ভার্সিটি, তারপর তার মন, এবং শেষমেশ তার বিছানায়। নেহা আয়ানকে ভালোবাসত, তবে যেদিন থেকে নেহা আয়ানের কিছু অপ্রিয় সত্যি জানতে পারল, তারপর থেকে সম্পর্ক শেষ। কিন্তু আয়ান এই সম্পর্ক শেষ হতে দেয় নাই। বারবার ফিরে এসেও যখন নেহাকে আটকাতে পারেনি, তখন আর কি যা যা করলো তা তো দেখলেনি। আয়ান বেশ ধনী পরিবারের ছেলে। আয়ানের বাবা একজন বিজনেস টাইফুন। পরিবারের আয়ান তার মা বাবার ভীষণ প্রিয়। একমাত্র সন্তান সে। নিজের ইচ্ছা মতো যখন যা খুশি তাই করে আয়ান। অন্যদিকে নেহা খুব সাধারণ একটা মেয়ে। নেহা বেশ সিস্টেমেটিক একটা মেয়ে। নেহার বাবাও বিজনেস করে, আর মা একজন টিচার। যাই হোক, নেহা নিজের রুমে বসে কান্না করছে। এমন সময় তার রুমে চলে আসে তার বাবা মা। নেহাকে কাঁদতে দেখে তার মা প্রশ্ন করল,
কি হয়েছে মা, তুই এমন করে কাঁদছিস কেন? মাগো, নেহা তার কষ্টের কথা তার বাবাকে বলতে পারছে না। কি করে বলবে সে? আজ তার কষ্টের কথা একমাত্র বিধাতা জানে। নেহা না তার কষ্টের কথা তার মা বাবার সাথে শেয়ার করতে পারছে, আর না তার কষ্টের কথা এই সমাজের কাছে প্রকাশ করতে পারছে। নেহা নিজেকে সামলে নিয়ে তার মা বাবার উদ্দেশ্যে বলল, কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলাম মানে? তোর দাদা হসপিটালে ভর্তি, আর আমরা তার সাথে দেখা করতে গিয়েছি। ও হ্যাঁ মা, ভুলে গেছি। তুইও না এখনো সেই বাচ্চায় আছিস। আমাদের সাথে তো গেলি না, অথচ আসতে লেট করে ফেলাতে একদম কান্না করে শেষ, পাগলি একটা। আচ্ছা শোন মা, আয়ান আসার কথা ছিল, ও কি এসেছিল? এসেছিল। ওর কাছে গেটের চাবি ছিল, আর ওর বাবা কিছু জরুরি কাগজপত্র পাঠিয়েছে। ওগুলো কি রেখেছিস তুই? আচ্ছা আমরা তাহলে এখন আসি, ফ্রেশ হতে হবে তো এখন। ঠিক আছে যাও। নেহার মা বাবা চলে গেল। নেহা নিজের রুমের দরজা বন্ধ করে ভাবছে কি করবে সে এখন। এতটা নিচু কেন মনে হচ্ছে নিজেকে? যেখানে আমার কোনো অপরাধ ছিল না, সেখানে আমি কেন নিজেকে নিচু ভাবছি? যে অপরাধ করেছে কষ্ট তার পাওয়া উচিত। হ্যাঁ, যে আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে তার জীবনটাকেও এলোমেলো করে দিতে হবে। আয়ান চৌধুরী যতটা সম্ভব উপভোগ করে নেয়, আমি এই সব কিছুর হিসেব নেব। আমাকে যতটা আঘাত তুই করেছিস তার থেকেও বেশি আঘাত আমি তোকে করব, মনে রাখিস তুই। আনমনে কথাগুলো বলল নেহা। কষ্ট হলেও নিজেকে সামলে নিতে হবে তাকে, যেমনটা নেহা নিজেকে এর আগেও সামলেছে। নেহা বিছানায় বসে পাড়ি দিল তার অতীতের সাগরে। আয়নের প্রতি তীব্র আকর্ষণ যখন তার ছিল। বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম সেদিন। ফটোশ্যুটের সময় এক অপরিচিত ছেলের পাশে দাঁড়িয়ে ছবি তুললাম। ততক্ষণ পর্যন্ত আমি আয়ানকে চিনতাম না। ফটোশ্যুটের পর আমি বান্ধবীদের সাথে গল্প করছি। হঠাৎ করে একটা ছেলে মুখে রং মেখে আমার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা বেশ খানিকটা রং আমার মুখে লাগিয়ে দিয়ে বলে, এই ভালোবাসার রং তোমার মনকে রাঙিয়ে দিক। বোকার মতো তাকিয়েছিলাম আমি তার দিকে। সত্যি অদ্ভুত একটা মানুষ। রাগের মাথায় অনেক কথা শুনিয়েছি তাকে, তবে সে একদম হেসে উড়িয়ে দিল সবটা। নিজের অজান্তেই সেই দিন আমি তার কথাতেই হেসে ফেলি। তারপর কথা বলা। সে আমাকে ভালোবাসত কিনা জানি না, তবে আমি ভীষণ ভালোবাসতাম তাকে। একটা সাধারণ ছেলেকে সাধারণভাবে ভালোবাসতে চেয়েছি সবসময়। আয়ান তেমনই একজন ছিল, কিন্তু আমার ভালোবাসার কথা কখনো তাকে প্রকাশ করিনি। একদিন জানতে পারি আয়ানের অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। একটা আপু আমাকে বলেছে তার সাথে আয়ানের সম্পর্ক আছে এবং সে আয়ানের সন্তানের মা হতে চলেছেন। আয়ান আমার জন্য নাকি তাকে প্রত্যাখ্যান করেছে। ভাবলাম একটা মেয়ে কি করে নিজেকে এত বড় মিথ্যা কথা বলবে? আয়ান দেখতে সুন্দর, ধনী ঘরের ছেলে, ওর এরকম বখাটে হওয়া অসম্ভব না। সেই দিন নিজের সব স্বপ্নকে ভেঙে দিই আমি। আয়ানকে নিয়ে মনের মধ্যে জন্ম নেওয়া সব ইচ্ছে, ভালোবাসা মনের মধ্যে কবর দিয়ে দিই। আয়ান আমাকে সরাসরি বলেছে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। ওকে অবহেলা করেছে খুব। নিজের কষ্ট হলেও চেয়েছি ওই আপুর সুখটা। ওই আপুর পেটের সন্তানের সুখের থেকে দামি ছিল না আমার ভালোবাসা। আয়ান আজ সেই শাস্তিটা আমায় দিল। জোর করে আমার থেকে সবচেয়ে দামি সম্পদটা ছিনিয়ে নিয়ে গেল। আমি কখনো কল্পনাও করিনি আয়ান আমার সাথে এমন কিছু করবে। তবে আমার বোঝা উচিত ছিল, যে ছেলে অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখতে পারে সে আমায় এমনিতেই ছেড়ে দিবে, কখনো না। আয়ান নেহার বাড়ি থেকে সোজা নিজের বাসায় চলে আসে। আয়ানের মনের মধ্যে খুশির জোয়ার। কেন খুশি সেটা ভাবছেন? আয়ান তার ভালোবাসার মানুষকে ধর্ষণ করেছে বলে খুশি না, এমনকি নেহার সবকিছু কেড়ে নিয়েছে বলেও খুশি না। আয়ান খুশি এই ভেবে যে নেহাকে রিহানের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আয়ান খুশি এই জন্য যে নেহার কাছে এখন আর কোনো রাস্তা নেই তাকে প্রত্যাখ্যান করার। নেহা হয়েছে হয়তো ধর্ষণ, তবে ধর্ষকের স্ট্যাম্পটা কিন্তু এখন আয়ানের ওপর। যাই হোক, আয়ান বাসায় এসে নিজের রুমে চলে যায়। রুমে এসে আয়ান ভাবতে থাকে, এত খারাপ একটা কাজ আমি করলাম, সত্যি খুব অস্বস্তি লাগছে নিজের কাছে। নেহা আমার জন্য কষ্ট পেল, কিন্তু আমি কি করতাম? ওকে তুলে নিয়ে বিয়ে করতাম? নেহা কখনো রাজি হতো বিয়ের জন্য? ও মুখে যতই বলুক না কেন, কিন্তু ওর মনের কথা আমি জানি। হ্যাঁ, অবশ্যই নেহা আমায় ভালোবাসে, কিন্তু এটা জানি না কেন আমাকে এত অবহেলা করে। আচ্ছা, ও কি এটা বোঝে না অন্য কারো পাশে ওকে আমি সহ্য করতে পারি না? ও কেন রিহানের হবে? আমি বেঁচে থাকতে ওকে রিহানের হতে দিব না। আর আজ যা করলাম তারপর তো রিহান ওকে কখনোই মেনে নেবে না। যাক, এত খারাপের ভেতর একটা ভালো কথা আছে। এইবার মিস নেহা চৌধুরী আমাকে ছাড়া অন্য কারোর হতে পারবে না। কিন্তু ওকে দিয়ে বিশ্বাস নেই। যদি বিয়ে করার চিন্তা বাদ দিয়ে ফেলে তখন কি হবে? না না, কিছু একটা করতে হবে। আমি জোর করে ওর ভালোবাসা আদায় করব। কিন্তু এখন ওকে কল করে কনফার্ম হতে হবে যে ওর মনের অবস্থা কি। জানি আজকের পর আমার জন্য ওর ঘৃণাটাই থাকবে, কিন্তু যাই থাক, একটা সময় এই ঘৃণা আর থাকবে না। আয়ান পকেট থেকে ফোনটা বের করে নেহার নাম্বারে কল করলো, কিন্তু আফসোস ওর নাম্বারটা বন্ধ। কি আর করার, আয়ান হতাশ হয়ে ফোনটা রেখে অপেক্ষা করতে থাকলো সকাল হওয়ার। ভোরের আলো ফোটার আগেই আয়ানের ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে
সবেমাত্র 4টা বাজে। মাথাটা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে আয়ান, ওহ গড, কখন সকাল হবে? গতকালের ঘটনার পর আয়ানের চোখে মোটামুটি ঘুম নেই বললেই চলে। নিজের ভেতর অপরাধ বোধ কাজ করছে তার। যাই হোক, আয়ান সকালে বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। গন্তব্য ভার্সিটি। মিনিট 20 পর ভার্সিটিতে চলে আসে আয়ান। বাইকটা পার্ক করতেই আয়ান দেখতে পেল রিহান ও রিহানের বন্ধু সবাই একসাথে বসে কোনো এক বিষয় নিয়ে হাসি ঠাট্টা করছে। বলে রাখা ভালো যে নেহা আর রিহান একই ডিপার্টমেন্টে ও সেম ইয়ারেই পড়ে, কিন্তু আয়ান নেহার 2 ইয়ার সিনিয়র এবং আয়ানের ডিপার্টমেন্টও ভিন্ন। যাই হোক, আয়ান বাইকটা পার্ক করে চলে যায় ক্যাম্পাসের ভেতর। আয়ান তার কয়েকজন বন্ধুর সাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু আয়ানের মন সেই আড্ডাতে নেই। আয়ান অপেক্ষা করছে নেহার, কখন সে আসবে। কিছু সময় আড্ডা দেওয়ার পর আয়ান তার বন্ধু রাজকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা রাজ, তোরা আড্ডা দে, আমি একটু আসছি। কেন মামা, কই যাবি এখন? আরে কোথাও যাচ্ছি না, আমি জাস্ট নেহার ডিপার্টমেন্ট থেকে একটু ঘুরে আসি। না, তুই একা যাবি না, আমরাও তোর সাথে যাব। আরে চিন্তা করছিস কেন? আমি কোনো ঝামেলা করব না, প্রমিস। শুধু যাব আর নেহাকে দেখে চলে আসব, শেষ। আচ্ছা যা তাহলে। বন্ধুগুলো খুব ভালোবাসে আমাকে, আর এই বন্ধুগুলোই বিপদের সবার আগে ছুটে আসে। সত্যি ওদের মতো বন্ধু লাইফে পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি পুকুর পাড় থেকে উঠে নেহার ডিপার্টমেন্টের দিকে হাঁটা ধরলাম। নেহার ডিপার্টমেন্টে যাওয়ার সময় রিহানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। কিছু বললাম না আমি। হঠাৎ করে রিহান আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওই দেখ, প্লে বয় আসছে আমাদের ডিপার্টমেন্টে। কাল রাতে মনে হয় নাই, আজ আসছে অন্য কোনো প্লে গার্লের খোঁজে। ওদের উল্টাপাল্টা কথার জবাব আমার কাছে থাকলেও আমি নীরব, চাই না কোনো ঝামেলা হোক। আমি পেছন ফিরে ওদের দিকে তাকাতে দেখলাম নেহা গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। আজ ভার্সিটিতে আসার কোনো ইচ্ছে ছিল না। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি, কিন্তু কি করব, রিহানের সাথে কথা বলা বড্ড বেশি জরুরি। আজ রিহান আমাকে যত খুশি অপমান করুক, আমি তারপরও ওর কাছে ভালোবাসা চাইব। যে করে হোক আমি রিহানের মনে আবার জায়গা তৈরি করব। কিন্তু কিছুতেই আমি আয়ানকে আমার জীবনে আসার কোনো সুযোগ দিব না। একজন রেপিস্টকে দ্বিতীয়বার বিশ্বাস আমি করব না। আয়ান রিহানের সাথে আমার দূরত্ব তৈরি করতে চেয়েছে, আমাকে নিজের করে নিতে চেয়েছে। আমি প্রমাণ করে দিব ওর ইচ্ছে কখনো পূরণ হবে না। আমি দেখিয়ে দেব যে অন্য কারোর সাথেও আমি ভালো থাকতে পারি। ভার্সিটিতে ঢুকতেই চোখে পড়ল রিহান ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানের দিকে চোখ যেতেই আমি চোখ নামিয়ে নিলাম। ঘৃণা হচ্ছে খুব। ওর ওই ঘৃণ্য চেহারাটা সহ্য করতে পারছি না আমি। ওর দিকে তাকাতেই কাল রাতের অত্যাচারের কথা মনে পড়ে গেল আমার। অজানা ভয়ে আঁতকে উঠল আমার মন। নিজেকে শান্ত করে আমি এগিয়ে যাই রিহানের দিকে। রিহান আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা, একজনের শান্তি নেই, আরও একজন হাজির। সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। কখনো কল্পনাও করিনি আমি এই নেহা সবার হাসি ঠাট্টার কারণ হব। আয়নের প্রতি আরও ঘৃণা করতে লাগলো আমার। যাই হোক, আমি রিহানের কথা পাত্তা না দিয়ে নির্লজ্জের মতো রিহানকে বললাম, রিহান, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটা সাইডে আসবে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আমার লাইফে আর দুটো দেখিনি। এত কিছু হয়ে যাওয়ার পরেও একান্তে কথা বলতে চাও? রিহান প্লিজ, তুমি আমার কথাটা তো একটু শুনবে। জাস্ট শাট আপ। আমি তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের মুখে আমার নামটা শুনতে চাই না, একটা বাজারের। রিহানের কথা শেষ করার আগে আয়ান রিহানের শার্টের কলার চেপে ধরল। আমি অবাক হয়ে যাই আয়ানের আচরণ দেখে। কেন আয়ান রিহানকে আটকাচ্ছে? ওর জন্যই তো আজ আমার চরিত্রের দিকে মানুষ আঙুল তুলছে। ওর জন্যই তো আমি চরিত্রহীন নষ্টা মেয়ের উপাধি পেয়েছি। আর আয়ান তো এটাই চেয়েছে। তবে কেন রিহানকে বাধা দিচ্ছে সে? আমি আয়ানের দিকে ঘৃণা ভরা মন আর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই ওর কলার ধরেছিস কেন? রিহান তো একদম ঠিক কথা বলেছে, আমি চরিত্রহীন মেয়ে, আর তুই তো এটাই চেয়েছিস। চুপ, একদম চুপ। আমি কি চেয়েছি আর কি চাইনি তা পরে বলছি, কিন্তু তার আগে এই রিহানের ব্যবস্থা করতে হবে। ওকে বলতে হবে কে ওকে তোমাকে নিয়ে বাজে কথা বলার অধিকার দিয়েছে। আয়ান রিহানের গায়ে হাত তুলতে শুরু করে। আমি সত্যি এমন ঝামেলা কখনো চাইনি। আমি আয়ানের হাত ধরে রিহানকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে আয়ানকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলাম। তোর এত বড় সাহস কি করে হয়? রিহান আমার ভালোবাসা, আমাকে যে কোনো কথা বলার অধিকার ওর আছে, আমি দিয়েছি সেই অধিকার। আর রিহান আমাকে বাজে কথা তোর জন্য বলেছে, তুই এসবের জন্য দায়ী। আয়ান আমার কথাগুলো শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। রিহান আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান, তোর এত সাহস, আমাকে আঘাত করিস তুই? আজ তোকে এর উচিত জবাব দিতে হবে। রিহান আর তার বন্ধু মিলে আয়ানকে ঘিরে ফেলে। আয়ান মাথা নিচু করে আছে। রিহান আয়ানের শার্টের কলার ধরে মারতে শুরু করলো। আয়ানের এমন অবস্থা দেখে রাজ ভাইয়া আরও কয়েকজন বন্ধু মিলে দৌড়ে আসতে আয়ান চিৎকার করে বলল, স্টপ, ওখানে দাঁড়া, কেউ এগিয়ে আসবি না। রিহান, ভয় পাস না, কাম অন, হিট মি। আয়ানের চোখগুলো ভীষণ লাল হয়ে গেছে। আমি জানি না আয়ানকে দেখে আমার কেন কষ্ট হচ্ছে। আমি তোকে ঘৃণা করি, তাহলে কেন ওর আঘাত আমার সহ্য হচ্ছে না? আরও কিছুক্ষণ আয়ান মার খেলো, অতঃপর রিহান চলে যায়। আয়ানের ঠোঁট কেটে গেছে,
রক্ত বের হচ্ছে খুব। আমি তবুও দাঁড়িয়ে আছি পাথরের মতো। আয়ান আমার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন? আজ আর ক্লাস করতে হবে না তোমায়, বাসায় যাও, রেস্ট করো। এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। আয়ানকে ওর বন্ধুরা ধরে নিয়ে গেল। আমি কি করব? কিচ্ছু করার নেই আমার। আয়ান, তুই কেন আমাদের আটকেছিস? তুই কেন রিহানকে ছেড়ে দিলি? জাস্ট স্টপ ইট। কি করতাম? রিহানকে আঘাত করতাম? কি লাভ হতো? নেহা কষ্ট পেত। দেখলি না তোরা? আমি যখন মার খাচ্ছিলাম নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পাগলিটা সত্যি আমায় ভালোবাসে। হ্যাঁ, কতটা ভালোবাসে তা তো বোঝা হয়ে গেছে। ভুল বুঝেছিস। আমি যা করেছি তারপর ওর এমন ব্যবহার অস্বাভাবিক নয়। ভার্সিটি থেকে বাসায় চলে আসি, হাতে আর মুখে ব্যান্ডেজ বাঁধা। আমাকে এমনভাবে দেখে মা বিচলিত হয়ে পড়ল। আমি মাকে এড়িয়ে রুমে চলে আসি, কারণ তার ছেলে যা করেছে তার শাস্তি এর থেকে ভয়ানক ছিল। এই সামান্য আঘাত তার কাছে কিছুই না। রাতের দিকে হঠাৎ করেই রাজের কল আসে। আমি কলটা পিক করতেই রাজ বলতে লাগলো, হ্যালো আয়ান। হ্যাঁ বল। একটা খবর আছে ভাই তোর জন্য। এই, কোনো কথা বলতে গেলে এত নাটক করিস কেন তুই? আর তোর খবর আমি জানি, আর আমার মুড অফ। সো তুই আমার বাসার ছাদে চলে আয়। আর শোন, 3টা আনিস কেমন? আজ কেন জানি নেশা হচ্ছে না আমার। আরে মামা, আমি এখন যা বলবো তা শুনে তোর নেশা উড়ে যাবে। কি কথা? নেহা আর রিহান দেখা করতে এসেছে একটা কফি শপে। তুই তাড়াতাড়ি চলে আয়, আমি অ্যাড্রেসটা বলছি। রাজের কথা শুনে আয়ান নিজের হাত মুঠো বন্দি করে নেয়। আচমকাই আয়ানের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে। আয়ান দাঁত চেপে বলে, কি? নেহা আর রিহান? তাড়াতাড়ি মেসেজ কর, আমি এক্ষুনি আসছি। নেহা আর রিহান এখন এই সময় কেন দেখা করবে? তবে কি আমি এত কিছু করার পরেও নেহাকে আটকাতে পারবো না? নেহা কি সত্যি সারা জীবন আমায় ঘৃণা করে যাবে? নো, নেভার। আমি হাঁটতে শিখিনি। নেহা আগেও আমার ছিল আর ফিউচারে আমার থাকবে। আয়ান তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজের দেয়া অ্যাড্রেস অনুযায়ী। আয়ান যদিও নেহাকে মন থেকে ভালোবাসে, কিন্তু আয়ানের একটাই দোষ, সে নেহার পাশে দ্বিতীয় কাউকে সহ্য করতে পারে না। আর এজন্যই নেহা যখন আয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তারপরও আয়ান বারবার নেহার কাছে ভালোবাসা পেতে ছুটে আসে। আর আয়ান যখন জানতে পারে নেহা আর রিহানের বিয়ে ঠিক হয়েছে, তখনই আয়ান নেহার উপর বেশ রেগে যায় এবং একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে রাগের মাথায় আমরা সবাই অনেক সিদ্ধান্ত নিই, যার ফল কখনোই ভালো হয় না। আমি খুব দ্রুত পৌঁছে যাই কফি শপে। বাইক থেকে নামতেই দেখতে পেলাম রাজকে। আমি রাজের কাছে জানতে চাইলাম, নেহা কোথায়? ওই যে 7 নম্বর টেবিলে বসে আছে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ভেতরে যাচ্ছি। আরে না, ভেতরে এমনি গেলে হবে না। এরা তোকে দেখে ফেললে আবারও ঝামেলা হতে পারে। তুই বরং মুখ ঢেকে যা, তাহলে কেউ তোকে চিনতে পারবে না। আচ্ছা ঠিক বলেছিস, আমি এখনই যাই ভেতরে। আমি ব্লেজারটা দিয়ে চেহারা ভালো করে ঢেকে নিলাম, যাতে করে রিহান বা নেহা কেউই আমায় চিনতে না পারে। আমি ঠিক ওদের পেছনের টেবিলে গিয়ে বসলাম। আমি টেবিলে বসতে ওদের কথা শুনতে পেলাম। রিহান নেহাকে বলছে, দেখো নেহা, আমি জানি তুমি আয়ানকে ভালোবাসো আর আমার সাথে জাস্ট ভালোবাসার অভিনয় করেছো। এখন তো আয়ান তোমার শরীর ছুঁয়েছে, আর মন তো অনেক আগেই। তাই আমার মতে তোমার উচিত তোমাদের মাঝে যা ভুল বোঝাবুঝি আছে তা মিটিয়ে নাও। সম্ভব না, ও যা করেছে আমার সাথে, তারপরও ওকে আমি আর নিজের সাথে জড়াতে চাই না। তাহলে কি চাও তুমি? আমি বললাম তো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি সত্যি আয়ানকে ভুলে, ওর দেওয়া আঘাতকে ভুলে নতুন করে বাঁচতে চাই। ঠিক আছে, আমি তোমাকে মেনে নিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে যা তোমাকে পূরণ করতে হবে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মেনে নেব, তারপরও আমি আয়ানের থেকে মুক্তি চাই। ভালো করে ভেবে বলো, যা বলবো তাই করতে হবে কিন্তু। হ্যাঁ বলো তুমি। আয়ান পেছনে টেবিলে বসে সব শুনতে পেল। নেহা আয়ানের থেকে মুক্তি পেতে চায়। কথাটা আয়ানের কানে যেতে আয়ান টেবিলের ওপর রাখা একটা গ্লাস নিজের হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়। সজোরে চেপে ধরে গ্লাসটা আয়ানের হাতে চাপ নিতে না পেরে ভেঙে যায়। গ্লাসের টুকরোর আঘাতে আয়ানের হাত থেকে টপ টপ করে রক্ত বেরিয়ে পড়তে লাগলো মাটিতে। আয়ানের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ানের কানে শুধু নেহার বলা কথাটা বেজে চলেছে, আমি মুক্তি চাই। আচ্ছা নেহা, আমার শর্ত হলো আমি তোমাকে বিয়ের আগেই চাই, মানে আমি ফিজিক্যাল রিলেশন করতে চাই তোমার সাথে, তাও বিয়ের আগে। রিহানের কথাটা শুনে নেহা অবাক হয়ে গেল। নেহার হাত পা ঠান্ডা হয়ে যায় রিহানের কথায়। নেহা রিহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিজের কানকে আজ বিশ্বাস করতে পারছে না। রিহানকে খুব ভালো একজন মানুষ মনে করেছিল সে, কিন্তু দিন শেষে রিহানও এক। রিহান নেহার এই নিশ্চুপ নীরবতা দেখে খানিকটা বিরক্ত নিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার শর্তে রাজি তুমি? রিহানের কথায় নেহা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। ফ্যাকাশে ঠোঁট জোড়ার কোণে একটু বাঁকা হাসি উকি দিল তার। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে রিহানকে বলল, একটা কথা সত্যি যে আমি আয়ানকে ভুলতে তোমার কাছে এসেছি। আমি ভেবেছি তুমি আর যাই হও, অন্ততপক্ষে আয়ানের মতো না। আমাকে বুঝবে তুমি, বিশ্বাস করো। এজন্যই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি জীবনের বাকিটা পথ তোমার হাত ধরে নিজের হাসিটা খুঁজে নেব। কিন্তু আমি আবার ভুল প্রমাণিত হলাম। আয়ান আর তোমার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। আয়ান আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে ধর্ষণ করলো, আর তুমি আমার নিজের ইচ্ছায় ধর্ষণ করতে চাও। আচ্ছা বলতে পারো আমার দেহটার মূল্য আমার মনের থেকেও কেন এত বেশি? বলতে পারো কেন সবাই এই দেহটাকে চায়?
একটিবারের জন্য মনটাকে কেন কেউ খোঁজে না? জানো রিহান, তুমি বিয়ের পরেও কিন্তু আমাকে পাবে, তবে কেন বিয়ের আগে আমাকে চাও? হ্যাঁ, তুমিও চাও আয়নের মতো ভোগ করতে। কতটা বোকা আমি, সত্যিই বোকা। এই শহরে মানুষ চিনতে পারলাম না এখনো। বুঝতে পারিনি এই শহরে ভালোবাসা মানে শুধু দেহের বিনিময়, মনের মিলের খুব একটা প্রয়োজন নেই এখানে। নেহার কথাগুলো শুনে রিহান বসা থেকে উঠে দাঁড়ালো। রিহান নেহার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, যদি আমার শর্ত মেনে নিতে পারো তবে এই সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে, অন্যথায় এখানেই শেষ। নেহা একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, তুমি ভাবলে কি করে এরপরেও আমি তোমাকে খুঁজব? হ্যাঁ সেটাই তো, এখন আবার মাঠে নামবে, নতুন করে আরেকজন খুঁজবে, তারপর তার সাথে একইভাবে নষ্টামি। রিহান সম্পূর্ণ কথা বলার আগে পেছনের টেবিল থেকে আয়ান উঠে দাঁড়ালো। আয়ানের অবস্থা মোটেও সুখকর নয়। এই পৃথিবীতে একমাত্র আয়ান নেহাকে অপমান করার ক্ষমতা রাখে। অন্য কেউ নেহাকে বাজে কথা বলবে, আয়ান তা মোটেও সহ্য করবে না। আয়ান পেছনে থাকা চেয়ারটা পা দিয়ে ফেলে দিল। চেয়ার পড়ে যাওয়ার শব্দে রিহান পেছনে ফিরে তাকালো। আয়ান নিজের মুখের ওপর থাকা ব্লেজারটা খুলে ফেলে দিল আর রিহানের ওপর হামলা করে বসল। নেহা ভীষণ রকম চমকে ওঠে আয়ানকে দেখে। সে কখনো ভাবেনি আয়ান এখানেও চলে আসবে। যাই হোক, আয়ান রিহানের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, এতক্ষণ ধরে তোর কথাগুলো সহ্য করেছি, কিন্তু আর না। নেহাকে নিয়ে বাজে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ওকে ছোট করে কথা বলে তুই বড় ভুল করে ফেলেছিস। আয়ান রিহানের গায়ে হাত তুলল, ইচ্ছে মতো মারতে থাকলো। যত রাগ ছিল সব তার উপর শোধ তুলে নিল। মারধরের এক পর্যায়ে নেহা আয়ানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু আয়ান নেহাকে ছাড়ি দিয়ে সরিয়ে নিল। নেহা আবারও আয়ানকে থামাতে এগিয়ে আসলো এবং সে সফল হলো। নেহা আয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, স্টপ আয়ান, জাস্ট স্টপ ইট। এভাবে কেউ কাউকে মারে? মরে যাবে তো। আয়ানের চোখ রক্তবর্ণ হয়ে আছে। আয়ান নেহার চোখ বরাবর তাকিয়ে বলে, চুপ, একদম চুপ। এই ছেলে তোকে বারবার অপমান করে, তোকে বাজে কথা বলে, তার প্রতি তুই এত সদয় কেন? কেন এত কিছু হয়ে যাওয়ার পরও তুই রিহানের পক্ষে আছিস? ওর মতো একটা নীচ। চুপ করে যাও আয়ান। কাকে নীচ বলছো তুমি? রিহানকে। ও আর তোমার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। তুমি যা যা করেছো ও তাই তাই চায়। নীচ যদি রিহান হয় তবে তুমিও তাই। হ্যাঁ আমি নীচ, কিন্তু কেন নীচ তা কি জানিস? তুই রিহানকে ভালোবাসতে চেয়েছিস, এমনকি বিয়েও, কিন্তু আমাকে কেন তাড়িয়ে দিয়েছিস? আচ্ছা একটা সত্যি কথা বলতো নেহা, বুকে হাত রেখে বল, তুই আমায় ভালোবাসিস না? শুধু বলে দে এই কথাটা, বিশ্বাস কর আমি আর কখনো তোর কাছে ভালোবাসা চাইব না। নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? সত্যি তো এটাই যে নেহা আয়ানকে ভালোবাসে, কিন্তু আয়ানের কিছু অতীতের জন্য তাকে সে চায় না। যাই হোক, আয়ান আবারও বলতে লাগলো, নেহা এমন করে নীরব হয়ে থেকো, তোমার এই নীরবতার মানে আমি বুঝি। আয়ান তোমার হাতে কি হয়েছে? রক্ত বের হচ্ছে তো। ডোন্ট টাচ মি। রিহানকে গিয়ে এই সহানুভূতি দেখাও, কাজে লাগবে। যতবার ভাবি তোর সাথে ভালো ব্যবহার করব, ততবার তুই আমার ইগোতে হার্ট করিস। আমার থেকে মুক্তি পেতে চাস তাই না? দিচ্ছে তোকে মুক্তি। আয়ান কথা শেষ করতেই নেহার বাহু সজোরে চেপে ধরল। নেহার সম্পূর্ণ বোকা হয়ে গেল, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ান নেহার চুলের পেছনে হাত নিয়ে যায় এবং নেহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নেয়। নেহা জাস্ট চোখ বন্ধ করে আছে। কিছু সময় পরে আয়ান নেহাকে নিজের থেকে মুক্ত করে দিল। নেহা একদম চুপ করে আছে। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, তুমি বেবি আমার থেকে যতই দূরে থাকতে চাও না কেন, আমি দিব না দূরে থাকতে। ভালোবাসতে না হোক, ঘৃণাতেই সই। আয়ান নেহাকে একা রেখে চলে গেল। নেহাও কফি শপ থেকে বেরিয়ে এলো। আয়ান নিজের বাইক নিয়ে ছুটে চলল নাইট ক্লাবের দিকে। আসলে আয়ানের মতো একটা ছেলে এখানে যাবে এটা তো নতুন কিছু না। আয়ান বাইক চালাচ্ছে আর রাজ পেছনে বসে আছে। কিছু দূর যেতে আচমকা আয়ান বাইকটা হার্ট ব্রেক করে। আয়ান বাইকটা থামিয়ে ছলছল চোখে একটা বিকট চিৎকার করে উঠল। আয়ান দেখতে পেল রাস্তার একপাশে তার বাবা পড়ে আছে। আয়ান মোটেও এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। আয়ান তার বাবার এমন পরিস্থিতি দেখে নিজেকে সামলাতে পারল না। আয়ান দৌড়ে চলে আসে তার বাবার কাছে। আয়ানের বাবা অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আয়ানের বাবার গাড়ি থেকে ছিটকে পড়ে যায় আর ওনার গাড়িটা সম্পূর্ণ গুড়িয়ে যায়। আয়ান তার বাবার মাথাটা কোলে তুলে নিয়ে বলতে লাগলো, বাবা কি হয়েছে তোমার? এইসব কি করে হলো? আয়ানের চিৎকার ও আর্তনাদে পুরো পরিবেশটা ভারী হয়ে গেল। মিনিট খানেক যেতেই একটা অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে। আয়ান বুঝতে পারছে না যে তার বাবার আসলে কি হয়েছে। আয়ানের বাবার মাথার পেছন দিক থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। আয়ান ও রাজ মিলে কোনো মতে আয়ানের বাবাকে অ্যাম্বুলেন্সে তুলল এবং রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। আয়ান শুধু কান্না করে যাচ্ছে। বাবা নামক বটগাছটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা শুধুই তারাই বোঝে যাদের বাবা নেই। আয়ান তার বাবাকে নিয়ে চলে আসে হসপিটালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আয়ানের বাবাকে ওটিতে নিয়ে যায়। আয়ান বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটা ভালো খবরের জন্য। এদিকে নেহা কফি শপ থেকে বেরিয়ে রিকশায় উঠল, বাসায় যাবে সে। রিকশা আপন গতিতে এগিয়ে চলেছে। নেহা আনমনে আয়ানের কথা কল্পনা করছে। আচ্ছা, আয়ান যদি আমায় না ভালোবাসত তাহলে আমাকে নিয়ে কেউ বাজে কথা বললে ওর কেন কষ্ট হয়?
আয়ানের দুর্বলতা যদি মেয়েদের প্রতি হয় তাহলে এত অপমান করার পরেও কেন আমার কাছে আসে? আয়ানের উদ্দেশ্য যদি মেয়েদের শরীর ভোগ করাই হয় তবে সে কেন আমাকে ভোগ করার পরেও পেছনে পড়ে আছে? সত্যি মাথা কাজ করছে না আমার। এই ছেলেটা কি চায়? ওর বলা প্রতিটি কথার মাঝে কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে? যেখানে আয়ান আমার সম্মান নষ্ট করেছে, ওর প্রতিটি স্পর্শ আমাকে কেন এখনো ব্যাকুল করে? আমি কেন আয়ানের কষ্ট নিজে অনুভব করি? তবে কি আমি ওকে এখনো ভালোবাসি? না, আর কিছু ভাবা যায় না। আয়ান আমাকে যদি ভালোই বাসত তবে আমার কষ্টটা বুঝত, সম্মান নিয়ে খেলতো না কখনো। আমার প্রতি ওর ভালোবাসার নির্মম নির্যাতন আমাকে ভাবিয়ে তোলে বারবার। রিক্সা বাসার সামনে চলে এলো। আমি রিক্সা থেকে নেমে বাসায় চলে আসি। রুমে এসে দেখি মা বাবা বসে আছে সোফায়, হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করছে তারা। আমি তাদের এড়িয়ে নিজের রুমের দিকে এগোতেই পেছন থেকে মা বলল, নেহা এদিকে আয়, কিছু কথা আছে তোর সাথে। আমি পেছন ফিরে কৌতূহল নিয়ে বললাম, কি কথা মা? আগে এখানে আয়। বাধ্য মেয়ের মতো চলে যাই মায়ের কাছে। মা আমাকে সরাসরি কোনোদিন কোনো প্রশ্ন করেনি, তবে আজ মায়ের চোখে এক অজানা ভয় দেখতে পাচ্ছি আমি মাকে বললাম, হ্যাঁ বলো, আগে বল, আমি যা যা জিজ্ঞেস করবো তার সত্যি উত্তর দিবি তো তুই? উফ মা, এমনিতে আমার মন খারাপ, তার উপর কি সব বলছো? আচ্ছা, আমি কি কখনো তোমাদের মিথ্যে বলেছি? না তা বলিসনি, তবে সত্যিটা এড়িয়ে গিয়েছিস। আচ্ছা মা, বলো কি বলবে, আমি সত্যি উত্তর দেব। রিয়ানের সাথে কি হয়েছে তোর, আর ও কেন বিয়ে ভেঙে দিয়েছে? সেটা আমি কি করে বলবো? হয়তো আমাকে পছন্দ হয়নি তাই ভেঙে দিয়েছে। আমার কথা শেষ হওয়ার আগে মা সোফা থেকে উঠে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মা ছলছল চোখে বলতে লাগলো, এই দিনটা দেখার জন্য আমরা বেঁচেছিলাম, আজ তোর জন্য তোর বাবার মান সম্মান নষ্ট হলো। ছি, একটা নির্লজ্জ মেয়ের মতো তুই কিনা অন্য ছেলেদের। মাকে থামিয়ে দিলাম আমি। কাকে নির্লজ্জ বলছো মা? আমাকে? আমার জন্য বাবার মান সম্মান নষ্ট হয়েছে? এই বিয়েটা হলে সব ঠিক হয়ে যেত। যে ছেলে বিয়ের আগে আমাকে চায়, আমার সম্মান নষ্ট করতে চায়, আমাকে ভোগ করতে চায়, আমাকে বাজারের মেয়েদের সাথে তুলনা করে, তাকে আমি বিয়ে করব? এতে করে কি বাবার সম্মান বেড়ে যাবে? এই বিয়ে ভেঙে গেছে বলে বাবার সম্মান চলে গেছে। আচ্ছা মা, তোমার মেয়ের কি বিন্দুমাত্র সম্মান নেই? বলো মা, এখন চুপ করে আছো কেন? মা আমার কথায় থ হয়ে গেল। বাবা তো মাথা নিচু করে আছে। মা আবারও বলতে লাগলো, আয়নের সাথে তোর কি সম্পর্ক? আয়নের সাথে? কোনটা শুনলে খুশি হবে? আমি আয়নকে ভালোবাসি, আর আমি মরে গেলেও হয়তো আয়নকেই ভালোবেসে যাব। কেন জানো না? ও একটা নির্লজ্জ, খারাপ চরিত্রের মানুষ। ও বড়লোক বাবার বখাটে ছেলে, তবুও ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আয়ান আমাকে জোর করে পেতে চেয়েছে। আয়ান আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর ইচ্ছে পূরণ করতে বাধ্য করেছে, আমাকে রেপ করেছে। নেহার কথাটা শুনে সবাই ভীষণ রকম চমকে ওঠে। এ কি বলছে নেহা? নিজের সব কথা নির্ভয়ে প্রকাশ করছে কি করে? নেহার কথাগুলো শুনে নেহার মা দাঁড়ানো অবস্থা থেকে সোফার উপর ধপাস করে বসে পড়ল। নেহার কথাগুলো যে তার বুকে গিয়ে আঘাত করেছে তা এড়ানো দেয়। নেহা একটু থেমে আবারও বলতে লাগলো, মা, আয়ান আমার সাথে যা যা করেছে তারপর ওকে ভালোবাসি কথাটা হাস্যকর হলেও সত্যি। বিশ্বাস করো মা, আমার জায়গায় অন্য যে কেউ হলে আয়ানকে ঘৃণা করত। আমিও ঘৃণা করি আয়ানকে, কিন্তু ওর প্রতি যে পরিমাণে ঘৃণা আমার মনের মধ্যে আছে তাকে ছাপিয়ে গেছে ওর ভালোবাসা। আমি ধর্ষণের শিকার এটা জানার পর রিহান আমার সুযোগ নিতে চেয়েছে, এজন্যই আমি নিজে বিয়ে ভেঙে দিয়েছি। নেহা আবারও থেমে গেল। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে আছে, সকলেই নীরব। এই নীরবতা জানান দিচ্ছে নেহার বাবা মাকে তার মেয়ে এই সমাজের কাছে এখন শুধুমাত্র অবহেলার পাত্রী। জানান দিচ্ছে এই কথা বাহিরের কারো কাছে প্রকাশ করলে হারাতে হবে তাদের সম্মান। তাদের মেয়ে ধর্ষিতা এটা শোনার পরে আশেপাশের লোকজন মজা নিতে আসবে। সারা জীবনের জন্য তাদের মেয়েকে এই সমাজে মুখ লুকিয়ে থাকতে হবে। সবাই আঙুল তুলবে তার মেয়ের দিকে। নেহার বাবা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। হয়তো কিছুটা বাধ্য হয়ে উনি বললেন, নেহা দেখ মা, যা হবার তা হয়ে গেছে। আমরা চাইলেও তা বদলাতে পারবো না। তোর সামনে একটা সুন্দর জীবন আছে। আমরা তোর বাবা মা, সব দিক চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর আর আয়নের বিয়ে না। বাবা, আমি আয়নকে ভালোবাসি ঠিক, তবে ওকে আর পেতে চাই না। কি সব পাগলের মতো বলছিস তুই? আয়ন তোর সাথে যা যা করেছে তারপরও তোকে কে মেনে নিবে? আমি কাউকে আর চাই না, নিজের মতো করে বাঁচতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। আয়নের সাথে বিয়ে করা মানে ওর জেদ পূরণ করা। আয়ন এটাই চেয়েছে আমি যেন ওকে বিয়ে করি, আর এজন্যই এত বড় একটা কাজ করতে দুইবার ভাবেনি। কিন্তু আমি ওর এই ইচ্ছে পূরণ হতে দিব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, দেখিয়ে দেব ওকে ছাড়া আমি অচল না। কিন্তু মা, এই সমাজ তোকে নিচু ভাববে, তোকে নিয়ে আজে বাজে কথা বলবে। তাই বলছিলাম সমাজ তো পড়ে, আমি তো তোমাদের চোখে ছোট হয়ে গেছি। আমি আয়নকে বিয়ে করে নিলে আয়ন ভাববে আমি ওকে মেনে নিয়েছি, বাধ্য হয়ে ওর কাছে গিয়েছি। প্রতিনিয়ত এটাই মেনে নিতে হবে আমায়। এটা প্রমাণিত হয়ে যাবে নারীর দুর্বলতা তার শরীরে। না বাবা, আমি পারবো না। আমি প্রমাণ করে দিব নারীর কোনো দুর্বলতা নেই। আমি প্রমাণ করে দিব আয়ান ছাড়া আমি একা নিজেকে সামলে নিতে পারি।
শুধু তোমাদের একটু সাহায্য চাই। নেহার কথায় ও যুক্তিতে তার বাবা মা খানিকটা বাধ্য হয়ে রাজি হয় নেহার কথা মেনে নিতে। নেহার মা নেহাকে বলে, কি সাহায্য চাস তুই বল, তোর ইচ্ছে অনুযায়ী সব হবে। আমি এই দেশে থাকতে চাই না, নতুন শহরে নতুন করে বাঁচতে চাই, আয়ানকে ভুলে যেতে চাই, এমন এক শহরে যেতে চাই যেখানে আয়ানের ছায়াটাও আমাকে ছুঁতে পারবে না। ঠিক আছে, আমায় কিছুদিন সময় দে, আমি ব্যবস্থা করছি। না বাবা, সময় দেয়া যাবে না। আমি আর আয়ানের মায়ায় নিজেকে জড়াতে চাই না। ও থাকুক ওর মতো করে অন্য কারোর সাথে, আমি না হয় দূর থেকে ওর মঙ্গল কামনা করব। আমি কথাটা শেষ করে নিজের রুমে চলে আসি। কেন জানি আজ আয়ানের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আয়ানকে ছেড়ে চলে যাব অনেক দূরে, যেখান থেকে আয়ান আর আমাকে খুঁজে পাবে না, আয়ানকে আর কখনো দেখতে পাবো না। এই কথাটা বলা যতটা সহজ, মন থেকে মেনে নেওয়া ততটাই কঠিন। বুকের ভেতরটা মুচড়ে উঠছে বারবার, এই ভেবে কেন আয়ান তুই অন্য কারোর হয়ে যাবি? কেন আজ আমি তোকে ভালোবাসার পরেও নিজ থেকে দূরে চলে যেতে চাচ্ছি? একটা বার তুই আমার মতো করে হতে পারলি না কেন? কেন তুই আমার হৃদয়টাকে বারবার আঘাত করে রক্তাক্ত করছিস? কেন আজ ভালোবেসে আমি ভালো নেই? কথাগুলো বলতে বলতে নেহা কাঁদছে। আর কয়েকটা দিন তারপর ইচ্ছে থাকলেও আর কখনো আয়ানকে দেখা হবে না তার। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ওটি থেকে আয়ানের বাবাকে কেবিনে শিফট করা হলো। আয়ানের মা হসপিটালে এসে কান্না করে যাচ্ছে। আয়ান তার মাকে সান্ত্বনা দিবে কি করে তা জানে না। অপারেশন শেষে আয়ান ডক্টরের সাথে কথা বলছে। ডক্টর, আমার বাবা ঠিক আছে তো? এইভাবে ভেঙে পড়ছেন কেন? উনি একদম ফিট আছে, ভয়ের কোনো কারণ নেই। আসলে উনি সবসময় খুব টেনশনে থাকে, এজন্য ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে। আর উনি যখন ড্রাইভ করছিলেন তখন হওয়াতে অ্যাক্সিডেন্ট হয়। আপনি তার ছেলে, ওনার খেয়াল রাখুন। জি ধন্যবাদ। ডক্টরের কথায় আয়ান প্রাণ ফিরে পেল। ছলছল চোখ, মলিন মুখে হঠাৎ করে একটু হাসি উঁকি দিল। বাবা ঠিক আছে। আয়ান দৌড়ে চলে যায় তার বাবার কাছে। নিজের জীবনে সবথেকে বেশি যদি আয়ান কাউকে ভালোবাসে তবে সে হলো তার বাবা। আয়ান তার বাবার কাছে যেতেই তার বাবা তাকে বলল, এই ফাজিল ছেলে, এখানে আয়, এখনো বাচ্চাই রয়ে গেলি তুই, কাঁদছিস কেন? বাবাকে জড়িয়ে ধরে আয়ান বলল, বাবা এখন কেমন আছো? আমি ভালো আছি, ওই আর কি, নিজে ড্রাইভ করতে গিয়ে আঘাত লেগেছে। তুমি আর কখনো ড্রাইভ করবে না, ড্রাইভার চালাবে, আর তুমি পেছনে বসে অফিসে যাবে। হ্যাঁ তা ঠিক বলেছিস, তবুও আমাকে রিটায়ার দিবি না। এই বিজনেস প্রেশার আমি আর একা সামলাতে পারছি না, বয়স হয়েছে আমার। এইবার তো আমায় রেহাই দে। আগে তুমি ঠিক হয়ে যাও, তারপর আমরা দুজন মিলে বিজনেস সামলাবো, ওকে? 2 দিন পর হাসপাতাল থেকে ছাড়া হলো বাবাকে। বাবাকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাবা এখন মোটামুটি সুস্থ। বাসায় বসে বাবাকে তার রুমে নিয়ে যাই আমি। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, কাল থেকে আমার অফিসে তুই যাবি। কাল থেকে? বাবা, আমি তোমার পরিচয় না, নিজের পরিচয়ে বাঁচতে চাই। ভালো কথা, আমার অফিসে চাকরি কর, এমডি হয়ে জয়েন কর। আর তোর এমনিতেও এমডি হওয়ার সম্পূর্ণ যোগ্যতা আছে। ওকে ঠিক আছে, কিন্তু কি? না বাবা কিছু না, ওই এমনি। আচ্ছা আমি এখন আসি। আয়ান তাড়াতাড়ি তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। আজ মুখ ফসকে নেহার নাম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তবে আয়ান বলেনি। আয়ান নিজের রুমে এসে ভাবতে লাগলো নেহার কথা। কি মেয়ে, 2 দিন ধরে আমাকে না দেখে থাকতে পারলো কি করে? একটা কলও করলো না? কি সেলফিশ মানুষ। আমিও কত বড় বোকা, এত কিছু হয়ে যাওয়ার পরও নেহা নিজে থেকে আমার খবর নেবে তা কেমন করে আশা করি আমি? সত্যি আমি ওই দিন একদম ঠিক করিনি। জেদ চেপে গিয়েছিল আমার। রিহানের সাথে ওকে কখনো মেনে নিব না আমি। তবে যা করার করে ফেলেছি। আমার বিশ্বাস আছে নেহা একটা সময় আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। আমি জানি সে আমায় মুখে যতই না করুক না কেন মন থেকে আমাকে ভালোবাসে, কিন্তু কি জন্য আমাকে অবহেলা করে আমি জানি না। আনমনে কথাগুলো বলে আয়ান। নিজের ফোন থেকে নেহার কয়েকটা পিকচার দেখে সে, তাদের একসাথে কাটানো মুহূর্তের তোলা কিছু ছবি। আনমনে ছবিগুলো দেখতে দেখতে আয়ান বিড়বিড় করে বলে ওঠে, এত সুন্দরী কেন তুমি? চাইলেও তোমাকে ভুলে থাকতে পারি না কেন? একটু মনটা নরম করে আমাকে ভালোবেসে দেখো, সারাটা জীবন আগলে রাখবো। কিন্তু তুমি তো তুমি, ভালো থাকতে দিবে না আমায়, অভিমানী মেয়ে একটা। ছবিগুলো দেখার পর আয়ান রাজকে কল করলো। হ্যালো, ওই রাজ, কি খবর তোর? এই তো মামা আসি, তোর কি খবর? আমার আর খবর। আচ্ছা নেহা কি ভার্সিটিতে রোজ আসে? না তো, গত 2 দিন আমি ওকে দেখিনি। ও বুঝতে পেরেছি, ম্যাম রাগ করে আছে, ওনার বাসায় যেতে হবে। কি দরকার আয়ান, থাকতে দে না ওকে ওর মতো। একদমই না, এখন ওর বাসায় যাব, ওর সাথে কথা বলবো আর ওকে একটা সুসংবাদ দিব। আয়ান, এত অপমান অবহেলার পরেও কেন বারবার যাস? সেটা তুই বুঝবি না রে। আয়ান ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে নেহার বাড়ির উদ্দেশ্যে। আয়ান নেহার বাসার সামনে যেতেই ভীষণ অবাক হয়ে যায়। আয়ান দেখতে পায় নেহার বাসার গেটে তালা ঝুলছে। আয়ান ভীষণ কৌতূহল নিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করল, চাচা এখানে তালা দেওয়া কেন? ওহ, ওনারা চলে গেছে এখান থেকে। দারোয়ান চাচার কথাটা সোজা আয়ানের বুকে গিয়ে বিঁধল। আয়ান দারোয়ান চাচাকে আবারও জিজ্ঞাসা করল, চাচা কোথায় গিয়েছে বা কবে ফিরবে নেহারা, কিছু কি জানেন? না বাবা, ওইসব জানি না, খালি হুনসি অনেক দূরে চলে গেছে, আর ফিরব না।
কথাটা শোনা মাত্র আয়ান চিৎকার করে উঠল। দারোয়ানের কলার ধরে চেঁচিয়ে বলল, ফিরবে না মানে? কে বলেছে ফিরবে না? এই রাজ, দেখ এই চাচা কি সব উল্টাপাল্টা কথা বলছে। নেহা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না, আমি ওকে কোথাও যেতে দিব না। কলার সারো মিয়া, আমি উল্টাপাল্টা কিছু কই নাই। সিয়াম স্যার আমার যা কইছে আমি তোমারে তাই কইছি। রাজ আয়ানের পরিস্থিতি ভালোই আঁচ করতে পারছে। রাজ জানে আয়ান এখন নিজের কন্ট্রোলে নেই। রাজ দৌড়ে এসে আয়ানকে সরিয়ে নেয় দারোয়ান চাচার কাছ থেকে। রাজ আয়ানকে চেঁচিয়ে বলে, কি করছিস আয়ান? আর ইউ ম্যাড? ওনার কলার চেপে ধরেছিস কেন? উনি তোর বাবার বয়সী। ওহ সরি, আসলে এইসব কথা শোনার পরে চাচা আমাকে মাফ করবেন। আসলে আমার মাথাটা ঠিক নেই, প্লিজ চাচা ক্ষমা করবেন আমায়। আয়ান চল বাসায় চল। আমি কেন বাসায় যাব? নেহার সাথে দেখা করার জন্য এসেছি, আমি ওর সাথে দেখা না করে যাব না। তুই জানিস না ভীষণ অভিমানী মেয়ে হলো নেহা। ও আসবে দেখিস, একটু পরেই ও চলে আসবে। হ্যাঁ চলে তো আসবেই, আগে তুই বাসায় চল তারপরও চলে আসবে। আমাকে পাগল মনে হয় তোর? ও আমার বাসায় কখনো আসবে না, এখানেই অপেক্ষা করি আমি। ও ফিরে আসলে কথা বলে যাব। আয়ান পাগলামি করিস না, নেহা তোকে ছেড়ে চলে গেছে, আর কখনো ফিরবে না, বুঝতে পেরেছিস তুই? আয়ান, নেহা তোর জীবন থেকে চলে গেছে, বোঝার চেষ্টা কর প্লিজ। চলে গেছে? আয়ান নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে নেহার বাড়ির দিকে, কোনো কথা বলছে না সে। নেহা চলে গেছে তা জানার পরেও আয়ান চুপ। আয়ানের অস্বাভাবিক ব্যবহার দেখে রাজ একটু বিচলিত হয়ে পড়ে। আমরা প্রায় অনেকেই হয়তো কোনো না কোনো সময় আমাদের প্রিয়জনকে হারিয়েছি। সো প্রিয়জনকে হারানোর কতটা কষ্টকর তা কি প্রকাশ করার অপেক্ষা রাখে? কিছু কষ্ট এমন হয় যে তা প্রকাশ করা যায় না, আর না যায় সহ্য করা। রাজ আয়ানের বাহু ধরতেই আয়ান একটা ঝটকায় রাজের থেকে দূরে সরে আসে। শোন রাজ, আমি ভালোবাসায় হেরেছি, জীবন যুদ্ধ নয়, আমি নিজেকে সামলে নিতে পারবো। আয়ান রাজকে রেখে নিজে একাই বাইক নিয়ে বেরিয়ে যায় নেহার বাড়ির সামনে থেকে। রাজ জোর করেছিল তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু আয়ান রাজি হয়নি। মিনিট 10 পর আয়ান নিজের বাসার সামনে চলে আসে। ফর্সা উজ্জ্বল চেহারাটা লাল হয়ে আছে আয়ানের। সচরাচর এমন হয় না তার, তবে খুব বেশি রেগে গেলে এমন হয়। আয়ান নিজের রুমে এসে ফ্রিজ থেকে কয়েকটা অ্যালকোহলের বোতল বের করে নিল। ব্যালকনির দিকে গিয়ে বসল সে। আকাশটা মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আয়ান আনমনে নেহার কথাগুলো কল্পনা করতে লাগলো আর ড্রিঙ্কস করতে থাকলো। বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে আসি আমি। নিজের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আমার। ভীষণ রকম কষ্ট হচ্ছে আয়ানের কথা ভেবে। ওকে ভুলে কি করে থাকবো আমি? বারবার ওর বলা প্রতিটি কথা মনে পড়ছে আমার। ওকে একটা বার দেখতে খুব ইচ্ছে করছে আমার। ওর সাথে একটু কথা বলার তৃষ্ণায় কাতর আমি। হায় রে ভালোবাসা, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। এয়ারপোর্টের ফর্মালিটিসগুলো পূরণ করে আমি বিমানে বসলাম। এই দেশ ছেড়ে যাওয়ার কষ্টের থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে আর কখনো আয়ানকে দেখতে পাবো না আমি, আর কখনো ওর চোখে ভালোবাসা খুঁজতে পারবো না। আয়ান হয়তো নিজের জীবন সাজিয়ে নেবে নতুন করে। হ্যাঁ ও পারবে, কিন্তু আমি পারবো না। আমি না হয় ওর ভালোবাসার অনুভূতিগুলো আগলে রেখে বাকিটা জীবন কাটিয়ে দেব। শুধু বিধাতার কাছে এটুকুই চাওয়া, সে যেন আয়ানকে ভালো রাখে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, জানিয়ে দিতে ইচ্ছে করছে এই পৃথিবীকে, আয়ান তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, তোমার থেকেও বেশি ভালোবাসি। তাকে ঘিরে আমার হৃদয়ের অনুভূতি সারা জীবন এমনই থাকবে। বিমানে বসার 15 মিনিট পর আমাদের প্লেন টেক অফ করলো। আমি জানালার পাশের একটা সিটে বসে আছি, বাবা মা আমার বাম পাশে। জানলার ওপারে তাকিয়ে নিজের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আয়ান যদি সত্যি আমায় ভালোবাসত তবে আমার ইচ্ছের বিরুদ্ধে যেত না, অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতো না, আমাদের সম্পর্কের মাঝে কখনো দূরত্ব তৈরি হতো না, আজ আমাকে এভাবে কাঁদতে হতো না। নেহা কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে ফেলল। নতুন শহরে নতুন করে বাঁচতে হবে তাকে, আর কাউকে প্রয়োজন নেই তার। ওইদিকে আয়ান মরণ নেশায় মেতে উঠেছে। একের পর এক ড্রিঙ্কস নিচ্ছে সে। ড্রিঙ্ক করা শেষ, আয়ানের চোখ থেকে এমনি এমনি পানি পড়ছে। আয়ান ব্যালকনি থেকে সোজা ছাদে চলে আসে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল সে। একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে। আজ সারাদিন মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন সব মেঘ সরে গেছে। আকাশ ভরা তারাগুলো টিপটিপ করে জ্বলছে। আয়ান ও তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। পরিবেশটা নীরব। সকল নীরবতা ভেঙে আয়ান চিৎকার করে বলতে লাগলো, নেহা তুই একটা বেইমান মেয়ে, একা ফেলে ছেড়ে চলে গেলি তো তুই। আজ আমি হেরে গেছি তোর কাছে, দিব্যি জিতে গেছিস তুই। তোকে আর কখনো পাবো না আমি। আরে তুই তো আমায় ভালোবাসিস জানি আমি, কি করে পারলি আমাকে একা ছেড়ে চলে যেতে? এত অভিমান তোর? আমি ভুল করেছি। হ্যাঁ, তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি ভুল করেছি। আচ্ছা বল কি করতাম আমি? রিহানের হতে দিতাম তোকে? তুই জানিস না আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না, তাই তো তোকে কষ্ট দিতে, রিহানের থেকে আলাদা করতে আমি এমনটা করেছি। নেহা, প্রিয়জন পাবি তুই, কিন্তু আমার মতো একটা মানুষ পাবি না। আমি অপরাধ করেছি, হ্যাঁ, তাই বলে ছেড়ে চলে যাবি? একটা সুযোগ তো দিতে পারতি আমায়।
বিশ্বাস কর, তোর সব অভিযোগ অভিমান আমি ভুলিয়ে দিতাম। আয়ান কথাগুলো বলতে গিয়ে বারবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কিছু মানুষ আমাদের জীবনে শুধু প্রিয় হয়ে থাকে না, তারা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর কখনো যদি সেই মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যায়, তবে তার শূন্যতা খুব মারাত্মকভাবে অনুভব হয়। এটাই সত্যি। নেহা তার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। নেহা চলে আসে আমেরিকায়। প্লেন থেকে নেমে নতুন শহর নেহাকে ভাবিয়ে তুলেছে। এই শহরের মতোই এখানকার মানুষজন। নেহা এয়ারপোর্ট থেকে নিজের নতুন বাসায় চলে আসে। বাসায় আসতে নেহা দেখতে পেল তার চাচাতো ভাই আসিফকে। আসিফের সাথে তার দেখা হয়েছিল সেই ছোট্টবেলায়। আসিফের সাথে কথা বলতে গেলে নেহা একদম ফ্রি। আসিফও নেহাকে অনেক বছর পরে দেখতে পেল। আসিফ নেহাকে দেখতে পেয়েও খুব খুশি হয়েছে। আসিফ নেহাকে রাগানোর জন্য বলে, বাংলাদেশ থেকে সব কি ছোট লোকগুলোকে বের করে দিচ্ছে নাকি? না মানে তুই হঠাৎ বলা নেই কওয়া নেই এখানে চলে এলি, তাই জিজ্ঞাসা করলাম। আসিফ ভেবেছে নেহা তার কথাতে সবসময়ের মতো রেগে যাবে, অনেক কথা শোনাবে তাকে। কিন্তু আসিফকে অবাক করে দিল নেহা। নেহা আসিফকে সরাসরি বলে দিল, দেখ ভাই, আমার মন ভালো নেই, দয়া করে ফাজলামি করিস না প্লিজ। এই নেহা, কি হয়েছে তোর? এত বছর পরে আমাদের দেখা হলো আর তুই কিনা মুড অফ করে আছিস? এত বছর পরে দেখা হলে বুঝি আনন্দে আত্মহারা হয়ে যেতে হয়? না, আমি সেটা বলতে, আমার রুমটা কোন দিকে? এই তো সিঁড়ি দিয়ে সোজা উঠে যা, বাঁ দিকে তোর রুম। ধন্যবাদ। নেহা ব্যাগ নিয়ে তার রুমের দিকে চলে যায়। নেহার আচরণ অনেক বদলে গেছে। সবসময় হাসি খুশিতে মেতে থাকা মেয়েটার মুখে বিন্দুমাত্র হাসি নেই। নেহাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তা ভর করেছে তার উপর। আসিফ নেহার বাবা মিস্টার সিয়াম সাহেবকে বলতে লাগলো, আঙ্কেল, নেহার কি হয়েছে? ও তো কখনো এমন করে নাই। অনেকটা বদলে গেছে নেহা, কি হয়েছে? আসিফকে প্রথমে না করে দেয় নেহার বাবা, কিন্তু আসিফের জোরে উনি সবটা বলে দিতে বাধ্য হয়। আসিফ সবটা শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সময় নেহার পাশে আমাদের থাকা উচিত, ওকে একদম ওর ইচ্ছে মতো থাকতে দেওয়া উচিত। সময়ের সাথে সাথে নেহাও মানিয়ে নিতে পারবে। তাছাড়া যদি ওকে ব্যস্ত রাখা যায় তবে আয়নের কথা ওর মনে পড়বে না। সেজন্যই ভাবছি এখানে একটা বিজনেস শুরু করব। নেহা যদি ধীরে ধীরে বিজনেসে সাহায্য করতে থাকে তবে ও ওর অতীত ভুলে যেতে পারবে। ঠিক বলেছেন আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। আয়ান ছাদের উপর পড়ে আছে, প্রচুর নেশা করেছে আজ। আয়ানকে রুমে না দেখতে পেয়ে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে চলেছে তার বাবা। অবশেষে ছাদে এসে তারা খুঁজে পেল আয়ানকে। ছাদের এক কোণায় পড়ে আছে সে। আয়ানের বাবা মা দৌড়ে চলে আসে তার কাছে। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখবে তারা কখনো কল্পনাও করেনি। আয়ানের বাবা আয়ানকে ডেকে তুলল। আয়ান, বাবা ওঠ, কি হয়েছে তোর? এইসব কি করছিস তুই? নেহা, বাবা, নেহাকে আমি কষ্ট দিয়েছি, ও সেজন্য আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিজেকে শাস্তি দিচ্ছি, নিজের ভুলের জন্য নিজেকে আঘাত করছি। আয়ান কথা বলার মাঝে মাঝে বারবার ইমোশনাল হয়ে পড়ছে। একটু পর আয়ানকে ধরে নিয়ে যাওয়া হলো তার রুমে। আয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে তার বাবা মা নিজেদের রুমে চলে গেল। তারা নিজেদের ছেলেকে এতটা কষ্টের মধ্যে দেখতে চায় না, তাই নেহাকে এনে তার ছেলের মুখে হাসি দেখতে চায় তারা। যেমন করে ছোট্টবেলায় আয়ানের সব আবদার তারা পূরণ করে এসেছে, ঠিক তেমন করেই। কিন্তু কি করে নেহাকে আনবে তারা? নেহা যে আর তাদের নাগালে নেই। আয়ান বরাবরই তার বাবা মায়ের আদরের ছেলে ছিল। সবসময় আয়ানের আবদারগুলো পূরণ করেছে তারা, কিন্তু আজ কোনোভাবেই তারা তাদের সন্তানের আবদার পূরণ করতে পারবে না। তাদের সন্তানের ভালো থাকাটা হয়তো আর কখনো তাদের দেখা হবে না। সকাল হতেই আয়ানের ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে বসে আয়ান। আচমকাই আয়ানের সামনে চলে আসে তার মা। আয়ানের মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। আয়ান চমকে গিয়ে বলে, মা, তুমি এত সকালে আমার রুমে? কাঁদছো কেন মা? আয়ান, ছোটবেলা থেকে তোকে খুব আদর করে যত্ন করে বড় করেছি। তোর খুশির জন্য সবসময় আমরা তোর সব কথা শুনেছি। একটা অনুরোধ করতে এসেছি আজ, যদি তুই আমার অনুরোধটুকু... উফ মা, অনুরোধ না, আদেশ করো। তুমি যা বলবে তাই হবে। নেহাকে ভুলে নতুনভাবে জীবন শুরু কর। আয়ান, তোর কষ্ট আমরা কি করে সহ্য করব? তুই আমাদের ছেলে, আমরা চাই তোর সবসময় মঙ্গল হোক। বাঁকা হাসি দিয়ে আয়ান বলল, মা, হ্যাঁ, নেহাকে ভুলে যাব, কিন্তু কি করে ভুলবো? আমার হৃদয়ের সমস্ত অনুভূতিতে নেহা জড়িয়ে আছে। ওকে এই জন্মে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। নেহা তো চলে গেছে, ও তো নিজের জীবন ঠিকই গুছিয়ে নেবে। তবে তুই কেন ওকে ভেবে কষ্ট পাবি, নিজেকে শেষ করে ফেলবি? মা, আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি না, নিজের অপরাধগুলোর জন্য নিজেকে শাস্তি দিচ্ছি। আয়ান বাবা, তুই এভাবে কষ্ট পাবি তা আমরা কি করে সহ্য করব? সহ্য করতে পারছো না? জানো মা, আমিও নেহার এই দূরে চলে যাওয়াটা সহ্য করতে পারছি না। আমার মুখে তখনই হাসি ফুটবে যখন নেহা আমার জীবনে আবার ফিরে আসবে। আয়ান কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। আয়ানের মা চুপ করে আছে, কি বলবে সে? আয়ানকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা উনি করেননি। আয়ান নিজের মাকে নীরব দেখে ঠোঁটের কোণে মিছে হাসি এঁকে বলল, মা, তুমি মন খারাপ করে বসে আছো যে? আচ্ছা যাও, সরি, আমি আর কোনো পাগলামি করব না, নিজের মন মতো আর কোনো কাজ করব না। আজ থেকে অফিসে যাব, তুমি একদম টেনশন ফ্রি থাকো। আয়ানের কথায় তার মা একটু শান্তি পেল। আসলে এমন কোনো বাবা মা নেই যে নিজের সন্তানের অমঙ্গল চায়।
সে সন্তান যত খারাপই হোক না কেন। আয়ান ফ্রেশ হতে চলে যায়। আজ থেকে অফিসে জয়েন করবে সে। এদিকে নেহার মা ডাকছে, নেহা উঠে পড় মা, সকাল হয়ে গেছে তো। ওঠ না। নেহার চোখ কচলাতে কচলাতে তার মাকে বলল, কি হয়েছে মা? এই মাত্রই তো চোখ দুটা বন্ধ করলাম। এইমাত্র মানে? সারা রাত কি করেছিস তুই? জেগেছিলাম মা, চোখে বিন্দুমাত্র ঘুম ছিল না আমার। এতই যখন ভালোবাসিস আয়ানকে, তাহলে দূরে চলে আসতি কেন? ওর সুখের জন্য চলে এসেছি, আর আমি ওকে ভালোবাসলেও আর কখনো ওকে নিজের লাইফে ফিরে পেতে চাই না মা। নেহার মা চলে গেল। কাল রাতে নেহা আয়ানের কিছু ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। সে ছবিগুলো খুঁজতে লাগলো বিছানায়। সম্পূর্ণ বিছানা ভালো করে খুঁজেও পেল না ছবিগুলো। নেহার মন খারাপ হয়ে গেল। এ কি করে সম্ভব? আয়ানের ছবিগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? এই রুমে তো আমি ছাড়া অন্য কেউ আসে না। ছবিগুলো কোথায় যেতে পারে? এই ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ তা শুধুমাত্র আমি জানি। উফ আল্লাহ, কোথায় গেল? নেহার অনেক খোঁজাখুঁজির পরও কোনো লাভ হলো না। নেহা ছবিগুলো খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে। মানুষটাকে তো হারিয়েছি, এখন তার ছবিগুলো কি করে তাকে না দেখে থাকবো আমি? একটা দীর্ঘশ্বাস ফেলে নেহা ফ্রেশ হয়ে নেয়। কি করবে সে? হয়তো আয়ানের মতো আয়ানের ছবিগুলো তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। নেহা নিজের রুম থেকে চলে যায় নাস্তা করার জন্য। আজ নতুন অফিসে যাবে নেহা। নেহা খাবার টেবিলে বসতেই দেখতে পেল আসিফকে। আসিফ নেহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নেহা ওই দিকে কোনো পাত্তা দিল না। নেহা নিজের খাবার খেতে লাগলো। হঠাৎ করে আসিফ নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কারো মন হারায় কারো ছবি। নেহা আসিফের কথার কোনো মানে বুঝতে পারল না। আসিফ নেহাকে নীরব দেখে আবার বলতে লাগলো, কারো মনে কত আনন্দ আর কারো মনে ছবি হারানোর বেদনা। নেহা এবার বুঝতে পারল আসিফের হাসির কারণ। আসিফ তাহলে আয়ানের ছবি লুকিয়েছে। মনে মনে বলল নেহা। নেহা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ একটু হেসে নেহাকে বলল, কি রে পাগলি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কি করব, নাচবো আমি? হ্যাঁ তাই কর, মনোরঞ্জন হবে একটু। জাস্ট শাট আপ আসিফ, আমি তোর সাথে মজা করছি না, আমি সিরিয়াস। ভালো চাইলে ছবিগুলো এক্ষুনি দিয়ে দে, অন্যথায় কি করবি তুই? যা তুই কখনো কল্পনা করতে পারিসনি তাই করব। নেহার কথা ও অগ্নি দৃষ্টি দেখে আসিফ ঘাবড়ে গেল। পকেট থেকে পট করে ছবিগুলো বের করে টেবিলের উপর রাখলো সে। নেহা ছো মেরে ছবিগুলো নিজের দখলে নিয়ে নিল। সত্যি ছবিগুলো পাবার পরে নেহার মলিন মুখে একটু শান্তির ছায়া দেখা গেল। নেহাকে এমন বদলে যেতে দেখে আসিফ বলল, এতই যখন ভালোবাসিস তবে চলে এলি কেন? দূরত্ব তৈরি করেছি বাধ্য হয়ে, যাতে করে আমার গুরুত্ব সে উপলব্ধি করে। ও। নেহা নাস্তা শেষ করে অফিসে চলে আসে। নতুন অফিস, নতুন মানুষ, সব মিলিয়ে নেহা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। নিজের অজান্তেই এত অপরিচিত মুখের মাঝে নেহা আয়ানকে খুঁজতে লাগলো। হঠাৎ করে নেহার অফিসে একজন স্টাফ এসে নেহাকে একতোড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। নেহা আনমনে থাকায় হঠাৎ চমকে যায় সে। নেহা তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। অফিসের সকলে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা এবার পুরোপুরি লজ্জায় পড়ে গেল। নেহা মুচকে এসে নিজের চেম্বারে চলে আসে। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে তার চেম্বার। চেম্বারে আসতে নেহার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। এখান থেকে নেহাকে নিজেকে তৈরি করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে তাকে, নিজের দুর্বলতাকে সফলতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আয়ান নাস্তার টেবিলে বসে তো আছে ঠিক, কিন্তু তার গলা দিয়ে কোনো খাবার নামছে না। বারবার মনটা অস্থির হয়ে উঠছে তার। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকের বাম পাশে। এই যন্ত্রণা বারবার মনে করিয়ে দিচ্ছে তাকে নেহার কথা। নেহার শূন্যতা তার বুকে ভীষণ আঘাত করে চলেছে আজ। এই যন্ত্রণা প্রিয়জনকে হারিয়ে ফেলার জন্য তৈরি হয়েছে। খাবার টেবিলে নেহার কথা মনে পড়তে আয়ানের চোখের পাতা ভারী হয়ে গেল। আয়ান চেয়ারের পেছনে রাখা ব্লেজারটা তুলে দ্রুত বেরিয়ে যায় খাবার রুম থেকে। আয়ান চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করলো। নিজের মনকে মানাতে পারছে না সে। নেহা আর তার নেই। আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে নেহাকে নিয়ে চিন্তা করতে থাকলো। নেহা চলে গেছে, কোথায় যেতে পারে ও? আচ্ছা, কেমন আছে সে? হয়তো খুব ভালোই আছে। কেন থাকবে না বলুন? পাগলিটা আমাকে হারিয়ে জিতে গেছে নিজে। হয়তো দূর থেকে আমার অবস্থা দেখে হাসছে। আচ্ছা, ও যদি আমায় ভালোবাসে তবে কি আমার কষ্টটা একটু হলেও বুঝতো না? ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো না। হয়তো এজন্যই আমাকে শাস্তি দিচ্ছে সে। আয়ান অফিসে আসতে সবাই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আফটার অল বস বলে কথা। আয়ান মাথাটা নিচু করে ডান হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে বলল। আয়ানের কাছে এই নতুন অফিস না। আয়ান নিজের চেম্বারে গিয়ে বসলো। মন খারাপ দূর করে কাজে মন দিতে হবে। আয়ান একটু ড্রিঙ্কস করে নিল। দিন দিন ড্রিঙ্কস করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আয়ান ড্রিঙ্কস করার সময় হঠাৎ করে কেউ একজন নক করল দরজায়। আয়ান দরজার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। একই দেখছে সে। আয়ান তার সামনে দেখতে পেল মুশফিয়াকে। মুশফিয়া হলো আয়ানের স্কুল লাইফের বন্ধু। অনেক বছর মুশফিয়ার সাথে আয়ানের কোনো প্রকার যোগাযোগ হয়নি।
আয়ান হঠাৎ করে তার ছোট্টবেলার বন্ধুকে দেখতে পেয়ে একটু অবাকই হলো। আয়ান মুশফিয়ার দিকে তাকিয়ে আছে। মুশফিয়া আবারও বলল, স্যার আসতে পারি? মুশফিয়ার কথায় আয়ানের ঘোর কাটল। আয়ান একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ আয়, আমার চেম্বারে আসতে তোকে অনুমতি নিতে হবে না। মুশফিয়া একটু কৌতূহলী হয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। সে ভাবছে একটা অপরিচিত মেয়েকে তুই করে ডাকাটা কোন ধরনের ভদ্রতা। মুশফিয়া চেম্বারে প্রবেশ করে আয়ানকে বলল, স্যার কিছু মনে করবেন না, আমি কি আপনাকে চিনি? না মানে আপনি আমাকে তুই করে বললেন তো, তাই জিজ্ঞাসা করলাম। আমি চিনি মানে? মুশফিয়া, আমি আয়ান, তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। স্কুল লাইফের সব থেকে ভালো বন্ধুত্ব আমার সাথে ছিল। ভুলে গিয়েছিস আমার কথা? আয়ানের কথা শুনে মুশফিয়ার চোখজোড়া বড় হয়ে গেল। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি উকি দিল। আয়ান তুই? তোকে তো চেনে যাচ্ছে না। অনেক বদলে গেছিস তুই। হ্যাঁ, অনেক বদলে গেছি আমি। আপন মানুষগুলোই ছেড়ে চলে গেছে। তুই যে আমায় ভুলে যাবি এটাই স্বাভাবিক। কি বলছিস আয়ান? আগে তুই ভীষণ মোটা ছিলি, এখন পুরো জেন্টলম্যান, তাই তোকে চিনতে পারিনি। আর এমনিতেই আয়ান আমি বর্তমানে ভীষণ খারাপ সময় পার করছি, তাই একটু ডিপ্রেসড ছিলাম, সেজন্য আর কি। হয়েছে এখন বল, হঠাৎ অফিসিয়ালি কি জন্য? আর তোকে এত অসুস্থ লাগছে কেন? তুই কি প্রেগনেন্ট? আমি মা হতে চলেছি। আর একটা চাকরি আমার খুব। আয়ানের মাথা গরম হয়ে গেল মুশফিয়ার কথা শুনে। আয়ান চেঁচিয়ে বলো, চুপ কর তুই। মেয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, ভালো কথা। স্বামীর উপর নির্ভর করে না, নিজের একটা পরিচয় তৈরি করতে চায়। মাশাআল্লাহ, আরও ভালো কথা। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এই সময় কেন তোকে চাকরি খোঁজার জন্য বের হতে হলো? তোর ফ্যামিলি পারমিশন দিল কি করে? তাছাড়া তোর স্বামী বা কিছু বললো না কেন? আয়ান, 6 মাস আগে আমার হাজব্যান্ড আমায় ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। বাবা মা মারা গেছে আরও 2 বছর আগে। বাড়িতে খাবার মতো কিছুই নেই। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে বাড়ি খালি করার জন্য। কি করব আমি? কিচ্ছু মাথায় আসছে না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, সবাই চাকরি দেওয়ার বিনিময়ে অনেক বাজে। মুশফিয়াকে থামিয়ে দিল আয়ান। মুশফিয়ার কথাগুলো শুনে আয়ানের চোখের কোণে নোনা জল চলে আসে। সত্যি এই সমাজের মানুষগুলো দিন শেষে কতটা অসহায়। আয়ান চোখ মুছে মুশফিয়ার দিকে তাকালো। মেয়েটা নিজের অজান্তেই কান্না করে ফেলল। আয়ান তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আয়ান একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সত্যি দুঃখিত। আসলে আয়ান, সরি বলতে হবে না, এটা আমার ভাগ্য ছিল, আর ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। আচ্ছা, আগে লাঞ্চ করে নিই, তারপর দুজন মিলে আড্ডা দিব। লাঞ্চ করব? আসলে আমার আরেকটা ইন্টারভিউ দিতে হবে আজ। আচ্ছা আয়ান, অন্য কোনো দিন? উফ মুশফিয়া, আচ্ছা আমার অফিসে চাকরি করলে কি সমস্যা হয় তোর? না মানে তুই তো চাকরি করতে চাস, তাহলে এখানে কি সমস্যা? তুই আমাকে জব দিবি? জি ভাই দিব। কি বলে যে তোকে ধন্যবাদ লাগবে না, ট্রিট লাগবে আমার। ওকে। আয়ান মুশফিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে আসে। সত্যি একজন মেয়ের সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু নোংরা মানসিকতার মানুষ তাদের সেই যোগ্যতা বিচার না করে অন্য কিছু চায়। এমন ঘটনা আমাদের বর্তমানে প্রায়ই ঘটে। আয়ান মুশফিয়ার সাথে লাঞ্চ করে নেয়। লাঞ্চ করার সময় আয়ান নিজের জীবনের সব গল্প তার সাথে শেয়ার করে। বিশেষ করে নেহার বিষয়ে এমন কোনো কথা নেই যা আয়ান বলেনি মুশফিয়াকে। আয়ানের সব কথা শোনার পর মুশফিয়া একটু রেগে যায়। মুশফিয়া আয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আয়ান কি বলছিস তুই? নেহাকে পাবার জন্য তুই এত নিজ একটা কাজ করতে পারলি? হ্যাঁ রে, কি করতাম আমি? কয়েক কোটি বার বলেছি নেহাকে ও যেন রিহানকে বলে দেয় আমাদের সম্পর্কের কথা, কিন্তু তা না করে ও রিহানকে বিয়ে করার কথা বলেছে। আচ্ছা আমি কি খারাপ? ওকে ভালোবাসি না? অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি ওকে ঠকিয়েছি? একদম না, আমি শুধুমাত্র ওকে চেয়েছি। বিশ্বাস কর আমায়, আমি কখনো ওর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাও করিনি। কিন্তু কি করতাম আমি? ও মুখে বলে ভালোবাসে না, অথচ ওর চোখ বলে ভালোবাসে। প্রচুর অবহেলা অপমান আমাকে বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে। আমি ওকে হারাতে চাই না, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে যাই। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কী লাভ হলো? সে তো তোকে একা করে চলেই গেল। তবে কেন জানি আমার বিশ্বাস নেহা আমাকে ছাড়া ভালো নেই। নেহা নিজের জেদের জন্য দূরে সরে আছে ঠিক, তবে ওর মনটা আমার কাছেই বন্দি আছে। পাগল তুই? দেখ গিয়ে সে নিজের জীবন নতুন করে সাজিয়ে নিয়েছে। যে না ম্যাম, আমি এটা বিশ্বাস করব না। আর ও যদি নিজের জীবন সাজিয়ে নিয়ে থাকে তবু আমি চাই ও ভালো থাকুক। লাঞ্চ শেষে আয়ান মুশফিয়াকে তার বাড়ি পৌঁছে দিল। প্রেগনেন্ট মেয়ে বাসে এই গরমের মধ্যে জার্নি করলে অসুস্থ হয়ে যেতে পারে। তাছাড়া জীবনে একজনের ক্ষতি করেছে আমি, আর কারো কোনো ক্ষতি না নিজে করব না হতে দিব। আর তার থেকেও বড় কথা, মুশফিয়া আমার বন্ধু, ওর ভালো থাকাটা নিয়ে আমাকে তো ভাবতেই হবে, তাই নয় কি? নেহা নিজের চেম্বারে বসে কিছু ফাইল চেক করছে। তার কাছে ভীষণ বোরিং লাগছে এই বিষয়গুলো। সে ফাইলগুলো বন্ধ করে আনমনে আয়ানের কথা কল্পনা করতে লাগলো। আয়ানের কথা মনে পড়তে নেহার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, আচ্ছা আয়ান তাকে না দেখতে পেয়ে কি কোনো পাগলামি করছে, নাকি আয়ান অন্য কোনো মেয়ের সাথে নিজেকে আবার মানিয়ে নিয়েছে? আয়ান কি সত্যি সত্যি আমাকে মিস করছে, নাকি আমি বোকার মতো ওর জন্য চিন্তা করছি? আয়ান তো বড্ড জেদি, ও যা চায় তা না পাওয়া পর্যন্ত ও শান্ত হয় না। আয়ান আমাকে চেয়েছে, ও চেয়েছে আমি ওর স্ত্রী হয়ে ওর সাথে সারা জীবন একসাথে থাকি।
কিন্তু এখন তো আমি ওকে না জানিয়ে ওর শহর থেকে চলে এসেছি। আচ্ছা, ও কি আমায় খোঁজার চেষ্টা করছে, নাকি নতুন করে নিজে ভালো থাকার জন্য অন্য কারো কাছে হৃদয়ের অনুভূতি প্রকাশ করছে? সে যা ইচ্ছা করুক, আমি তো ওকে এজন্যই ছেড়ে এসেছি, যাতে করে ও নিজের জীবন অন্য কারোর সাথে সাজাতে পারে। আনমনে ভাবছে নেহা আয়ানের কথা। হঠাৎ করে নেহার চেম্বারে চলে আসে তার বাবা। উনি এসে নেহাকে বললেন, আসতে পারি ম্যাম? আরে বাবা, তুমি আসো। চোখের জল মুছে নেয় নেহা। কি করছিস মা? এই তো বাবা, কিছু ফাইল চেক করছি। তুমি কখন এসেছো? এই তো এখনই এলাম। কেমন লাগছে নতুন অফিস? সবকিছু মন মতো হয়েছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। নেহা তার বাবার সাথে আরও অনেক সময় ধরে বিজনেসের বিষয় নিয়ে আলোচনা করল। আসলে নেহার এ বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তাই আর কি। রাত 8টা বেজে গেছে। আয়ানের আজকের মতো অফিসের কাজ শেষ। আয়ান চেয়ারের উপর থেকে নিজের ব্ল্যাক কালারের ব্লেজারটা হাতে ভাঁজ করে নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। আয়ান অফিসের নিচে এসে নিজের গাড়িতে ঢুকতেই তার ফোনটা বেজে উঠল। আয়ান ফোনটা হাতে নিয়ে দেখতে পেল রোজা কল করেছে। আয়ান একটু বিরক্ত হলো রোজার কল পেয়ে। আর এমনিতেও যথেষ্ট বিরক্তির কারণ আছে। এই রোজা হলো সেই মেয়ে যে আয়ানের জন্য পাগল ছিল, কিন্তু আয়ান বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। রোজা যখনই বলতো, আয়ান আমি তোকে ভালোবাসি, আয়ান তখনই শুধু একটা কথাই বলতো, আমার লাইফে নেহা ছাড়া আর কেউ নেই। কিন্তু রোজা তা মানত না। এতদিন পর হঠাৎ রোজা কল করলো। হ্যালো আয়ান, কেমন আছো? এই তো আছি। হঠাৎ করে কল করলি কি জন্য? আজ আমার জন্মদিন, তাই কল করলাম তোকে। ও, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বাট শুধু উইশ করলে হবে না তো। একটা পার্টি থ্রো করেছি আমি, আর এই পার্টিতে তোকে আসতে হবে। ওকে, বাট পার্টি কবে? আজ। মানে? আজ পার্টি, আর তুই এই কথা আমায় এখন বলছিস? তোকে মেসেজ করে জানিয়েছি আগেই, কিন্তু তুই কোনো রিপ্লাই করিসনি। ও, আসলে ডিস্টার্ব মাইন্ডে ছিলাম তো এতদিন, তাই। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি অ্যাড্রেসটা। ওকে। কলটা কেটে আয়ান গাড়ি স্টার্ট করলো। রওনা দিল রোজার সেন্ড করা অ্যাড্রেস অনুযায়ী। মিনিট 10 পর আয়ানের গাড়ি পৌঁছে যায় রোজার অ্যাড্রেসে। আয়ান গাড়িটা পার্ক করে ক্লাবের ভেতরে চলে আসে। ভেতরে আসতেই আয়ানের চোখে পড়ল তার অনেক বন্ধু এখানে এসেছে। আয়ানকে পার্টি হলে দেখতে পেল রোজা। রোজা আয়ানের পেছন থেকে এসে বলল, কিরে কখন এলি? এই তো মাত্র এলাম। নেহাকে দেখতে পাচ্ছি না তো, ও কোথায়? জানি না। ঝগড়া হয়েছে তোদের? না, অভিমান করে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। ও। আয়ান আর কিছু না বলে ওয়েটারের থেকে কয়েক গ্লাস ড্রিঙ্কস নিয়ে খেতে লাগলো। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। সবাই নিজের মতো এনজয় করলেও আয়ান টেবিলে এক কোণে নীরবে বসে আছে। নেহার কথা মনে করিয়ে দিল রোজা। এখন ইচ্ছে করলেও স্বাভাবিক থাকা যায় না। আয়ান ড্রিঙ্কের সাথে সাথে সিগারেট খাচ্ছে। হঠাৎ করে রোজা কোথা থেকে যেন এসে আয়ানের পাশে এসে বসল। আয়ানের ওইদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আয়ান আনমনে নেহার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছে। হৃদয়টাকে পুড়িয়ে ফেলছে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায়। রোজা আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান তুই সিগারেট খাচ্ছিস? তুই তো কখনো সিগারেট খাওয়া তো দূরে থাক, সিগারেটের গন্ধও সহ্য করতে পারতি না, তবে এখন কেন? সময়ের সাথে সাথে অভ্যাসের পরিবর্তন হয়। এতটা ভালোবাসিস নেহাকে? কতটা ভালোবাসি জানি না, তবে ওকে ছাড়া দ্বিতীয় কাউকে কল্পনা করা আমার পক্ষে সম্ভব না। ক্ষমা করে দিস আমায়। আজ আমার জন্য নেহা তোর থেকে এত দূরে চলে গেছে। আজ আমার জন্য তুই এভাবে কষ্ট পাচ্ছিস। সেদিন যদি আমি নেহাকে তোর নামে মিথ্যা না বলতাম, তবে হয়তো তোকে নেহাও কখনো অবহেলা করতো না। আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোর ভালোবাসা পাওয়ার জন্য এমনটা করেছি আয়ান। রোজার কথা শুনে আয়ানের ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেটটা মাটিতে পড়ে গেল। একে শুনেছে আয়ান, নিজের কানকে আজ বিশ্বাস করা দায় হয়ে পড়ছে। রোজার কথা শুনে আয়ানের নেশা উড়ে যায়। আয়ান একটা ঢোক গিলে বলে, মানে? রোজা আয়ানকে সব সত্যিটা বলে দেয়। আয়ান সবকিছু শোনার পর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। আয়ানের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে রোজার কথা শুনে। আয়ান রোজাকে কিছু বলার আগেই আয়ানকে অবাক করে পেছন থেকে রাজ এসে আয়ানকে বলল, আয়ান কোনো সিনক্রেট করিস না প্লিজ। আমি কোনো ঝামেলা করব না রাজ। এই মেয়েটার জন্য আমি সব হারিয়ে ফেলেছি। আমি নিজের চরিত্রের উপর রেপিস্টের স্ট্যাম্প লাগিয়েছি, নেহার চোখে ধর্ষক হয়েছে। আমার নেহাকে আমি কষ্ট দিয়েছি এই মেয়েটার জন্য, আর আমি ওকে কিচ্ছু বলবো না? আয়ান, নেহা ওর কথা বিশ্বাস করেছে, কারণ তোর থেকেও বেশি বিশ্বাস নেহা রোজাকে করেছে। যদি নেহা তোকে বিশ্বাস করত, তবে তোর কাছে সবটা শেয়ার করত। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি যাচাই করা যায় না রাজ। আয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটা মিথ্যা আয়ানের থেকে তার প্রিয়জনকে ছিনিয়ে নিয়েছে। কথাটা ভাবতেই আয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। রোজা আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে বলতে লাগলো, আয়ান, আমি যা করেছি তা ক্ষমা হয় না, তবুও বলছি আমায় ক্ষমা করে দাও তুমি। আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হনহন করে চলে গেল পার্টি হল থেকে। আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে রাজের কথাগুলো কল্পনা করতে লাগলো। সত্যি তো, নেহা আমায় সবটা বলে দিতে পারত, তবে ও বলেনি। নীরবে সবকিছু সহ্য করেছে ও। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমার সাথে সব কথা শেয়ার করা যেত না?
আয়ান ড্রাইভ করতে থাকলো। বাড়ির সামনে এসে আয়ান গাড়ি পার্ক করে নিজের রুমে চলে এলো। ব্লেজারটা সোফার উপরে ফেলে ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে সে। আয়ানের চোখজোড়া থেকে বেরিয়ে আসছে হৃদয় ভাঙা অশ্রু। আয়ান আকাশপানে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, ঠকিয়েছিস নেহা, আমাকে তুই বাজেভাবে হারিয়ে দিলি। যে অপরাধ আমি করিনি তুই আমায় সেই অপরাধের শাস্তি দিলি। কি দোষ ছিল আমার? আমায় বলতে পারতিস তো তুই। কিছু না বলে দিনের পর দিন আমাকে পাগলের মতো অবহেলা করে গেলি। আমাকে মানুষ থেকে একটা পাথরের মূর্তি বানিয়ে দিলি। আমার জীবনটাকে এলোমেলো করে দিলি। আমার সব অভিযোগে তুই। অফিস থেকে বাসায় ফেরার পর নেহা খাবার টেবিলে বসে আছে। রাতে ডিনার করে একটু বিশ্রাম নেবে সে। আজ দুপুরের পর থেকে নেহার শরীরটা খুব একটা ভালো না, মাথাটা ঝিমঝিম করছে। নেহা নিজে খাবার নিয়ে খেতে লাগলো। হঠাৎ করে নেহার প্রচণ্ড বমি বমি ভাব হতে লাগলো। নেহা খাবার টেবিল থেকে উঠে দৌড়ে চলে যায় বেসিংয়ের দিকে। পেট চেপে ধরে বমি করতে লাগলো নেহা। মিস্টার সিয়াম সাহেব বিষয়টা লক্ষ্য করলেন এবং তার স্ত্রী মানে নেহার মাকে নেহার কাছে পাঠালেন। নেহা এখনও বমি করছে। নেহার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। নেহাকে উদ্দেশ্য করে তার মা বলল, তুই ঠিক আছিস তো নেহা? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু কেন জানি প্রচুর পরিমাণে উইক লাগছে আমার। বলিস কি? নেহা, আমার মনে ভয় হচ্ছে। তুই আবার? থামো মা, তুমি যা ভাবছো তা নাও হতে পারে। নেহা ফ্রেশ হয়ে নিল। নিজে নেহা রুমে ফিরে এসে ভাবতে লাগলো, মায়ের ভাবনা যদি সত্যি হয় তাহলে কি হবে? এই সমাজ আমাকে নিয়ে বাজে কথা বলবে। বলুক, তাতে আমার কি? নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করতে লাগলো আয়ানের কথা। কিছু সময় পর নেহা একটা প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে পরীক্ষা করে নিতে চায় সত্যি কি সে প্রেগনেন্ট কিনা। নেহা প্রেগন্যান্সি টেস্ট করতে ভীষণ অবাক হয়ে যায়। নেহা সত্যি প্রেগনেন্ট। নেহার গর্ভে আয়ানের সন্তান। একজন নারীর কাছে এই খবরটা সুখের হলেও নেহার বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। এই খবর শুনে সে খুশি হবে নাকি সে কষ্ট পাবে? একজন মেয়ে যার স্বামী নেই অথচ তার গর্ভে এক শিশু বড় হচ্ছে, এটা আমাদের সমাজের জন্য জঘন্য একটা বিষয়। নেহার প্রেগন্যান্সি রিপোর্টটা তার পরিবার জানতে পারে। নেহার মা এই খবর শুনে ভীষণ রকম রেগে যায়। নেহার মা নেহাকে বলল, নেহা, এই রিপোর্ট কি সত্যি? হ্যাঁ সত্যি। তুই কি নিজের মান সম্মানের কথা একটাবারও চিন্তা করবি না? তোর সম্মান না থাকলেও আমাদের যথেষ্ট সম্মান আছে। কি বলতে চাও তুমি? সোজা সাপটা বলতে পারো। এই অবৈধ বাচ্চাটাকে নষ্ট করে ফেল। আর এই সমাজে কোনো মূল্য নেই তার। তার এই দুনিয়ার আলো দেখার কোনো অধিকার নেই। কথাটা নেহার কানে আসতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। একজন মায়ের কাছে এই কথাটা শোনা সত্যি কষ্টকর। একজন মা কখনো তার সন্তানকে হারাতে চায় না। নেহা চোখের জল মুছে তাচ্ছিল্যকর হাসি দিয়ে তার মাকে বলল, নষ্ট করে ফেলবো মা? আচ্ছা, ওর কি অপরাধ সেটা বলো আমায়। অপরাধ করলে আমি করেছি, আয়ান করেছে, কিন্তু এই বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি। তবে কেন আমি ওকে পৃথিবীর আলো দেখতে দিব না? কেন আমি এই বাচ্চাটাকে নিজ হাতে হত্যা করব? ওই সৃষ্টিকর্তাকে আমার এই পাপকে ক্ষমা করবেন কখনো? না মা, আমি এই পাপ করতে পারবো না। আমি এই সন্তানকে নিয়ে বাঁচতে চাই, এই সন্তানের মা হয়ে বাকিটা জীবন। নেহাকে থামিয়ে দিল তার মা। উনি বললেন, কোন পরিচয় তুই তোর সন্তানকে বড় করবি? এই সন্তানের বাবার পরিচয় এই সমাজের কাছে প্রকাশ করতে পারবি তুই? কেন পারবো না মা? ওর পরিচয় আমার পরিচয়। ও আমার সন্তান। 10 মাস আমি ওকে গর্ভে ধারণ করেছি। প্রসবের যন্ত্রণা আমি সহ্য করেছি। ও আমার সন্তান, আর কোনো পরিচয় ওর প্রয়োজন নেই। নেহা, বাস্তবতা এতটা সহজ না, অতটা কঠিনও না মা। আর কি বলবো তোকে? যা ভালো বুঝিস তুই তাই কর। হ্যাঁ, জীবনটা আমার, আর এই জীবনের লড়াইটাও আমার একার। নেহার ওপর অভিমান করে তার মা চলে গেল। নেহা চোখের জল মুছে ফেলল। একজন নারী তার এই সময়ে তার প্রিয়জনকে কাছে চায়। তার মা হয়ে ওঠার খবরটা তার স্বামীকে সবার প্রথমে বলতে চায়, তার প্রিয়জনের সাথে শেয়ার করতে চায় এই বিষয়টা। কিন্তু কিছু অপ্রত্যাশিত সত্যির কারণে আজ নেহা তা করতে পারছে না। নেহা প্রকাশ করতে পারছে না তার হৃদয়ে জমে থাকা সে সুন্দরতম অনুভূতি। আনমনে নেহা আয়ানের সাথে কাটানো বিশেষ মুহূর্তের কথাগুলো মনে করতে লাগলো। গল্পটা একটু ভিন্ন হতে পারত যদি আয়ান তাকে ছেড়ে অন্য কোথাও না যেত। এদিকে আয়ান অতিরিক্ত নেশা করে পড়ে আছে নিজের রুমে, চোখজোড়া লাল। বারবার নেহার কথা মনে পড়ছে তার। নেহা কেন আমায় বুঝতে পারল না? পুরো রাত জুড়ে আয়ানের হৃদয়ে চলতে থাকলো এই অসহ্য রক্তক্ষরণ। প্রিয় মানুষের দেয়া আঘাতগুলো সত্যিই সহ্য করার মতো না। আর তা যদি হয় কোনো অপরাধ না করে, তবে সেই আঘাতের সীমা থাকে না। ভোরের আলো ফুটেছে। আয়ানের চোখের ওপর পড়ছে সূর্যের প্রথম কিরণ। আলো পড়তেই আয়ানের চোখ মুখ কুচিয়ে গেল। আয়ান নিজের মুখটা আড়াল করে আবারও ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর আয়ানের ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনের আওয়াজে। আয়ান ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকালো। একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আয়ান ফোনটা পিক করল না, কারণ সবসময় এইসব কল আয়ান এড়িয়ে চলে। ফোনটা বিছানায় ফেলে আয়ান উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আয়ান আবারও দেখতে পেল সেই একই নাম্বার থেকে আবারও কল এসেছে। আয়ান একটু অবাক হয়ে গেল। কে হতে পারে? নেহা নয় তো? নিজের মনের মধ্যে ভাবল আয়ান। আয়ান কলটা তাড়াতাড়ি পিক করল। হ্যালো?
আপনি কি আয়ান চৌধুরী বলছেন? জি, আমি আয়ান চৌধুরী বলছি। আপনাকে এখনই সিটি হসপিটালে আসতে হবে। কিন্তু কেন? আসলেই বুঝতে পারবেন। কলটা কাট হয়ে গেল। আয়ান ফোনটা রেখে ভাবতে লাগলো, হসপিটালে কে অ্যাডমিট হলো আর আমার নাম্বারে কেন কল আসলো। আয়ান রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। আয়ানের মনে অশান্তি সৃষ্টি হয়েছে। আয়ান ভীষণ দ্রুত পৌঁছে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে রিসেপশনে আয়ান জিজ্ঞাসা করল, এই নাম্বার থেকে সকালে আমাকে কল করা হয়েছে। আপনি কি আমায় বলতে পারবেন নাম্বারটা কি এখানকার কিনা? ইয়েস স্যার, আমি দেখছি। রিসেপশন থেকে জানানো হলো এটা তাদের নাম্বার, আর তারাই আমাকে কল করেছে। গতকাল রাতে একজন পেশেন্ট তাদের এখানে অ্যাডমিট হয়েছে, আর তার ফোন থেকে আমার নাম্বারটা তারা পায় আর কল করে। আমাকে ওয়ার্ড বয় দেখিয়ে দিল পেশেন্টের কেবিনটা। আমি ভীষণ কৌতূহল নিয়ে তার পেছন পেছন যাই। কেবিনে ঢুকতে আমি চমকে গেলাম। আমি দেখতে পেলাম কেবিনে শুয়ে আছে মুশফিয়া। আমি একটু অবাক হলাম। কেবিনে ঢুকে মুশফিয়ার কাছে যেতেই মুশফিয়া আমায় দেখতে পেল। সঙ্গে সঙ্গে কান্না করে ফেলল মেয়েটা। এই পাগলি, কাঁদছিস কেন? আরে বোকা মেয়ে, কিচ্ছু হবে না। ভয় পাচ্ছিস কেন? আয়ান তোর পাশে আছে, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে আয়ান, সরি, আসলে আমার তো কেউ আপন নেই, তাই তোকে বিরক্ত করলাম। মুশফিয়া, এটা কেমন কথা বলছিস তুই? আচ্ছা, আমি তোর বন্ধু কিনা বলতো? তোর এই সময় পাশে আমি ছাড়া আর কে দাঁড়াবে? একদম ভয় পাবি না, মনে সাহস রাখ, সব ঠিক হয়ে যাবে। আমার কথাগুলো আমি বলে যাচ্ছি, কিন্তু মুশফিয়া আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। ওর চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। ভয়ের কারণে আমার হাত জোড়া চেপে ধরে আছে সে। সত্যি একজন নারী কতটা মহান হতে পারে, তাই না? নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসে। একজন নারী জানে যে ডেলিভারি হওয়ার সময় তার মৃত্যু পর্যন্ত হতে পারে, তবুও সে মা হতে চায়। কতটা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা একজন নারী রাখে। তারপরও দিন শেষে একজন নারীকে হতে হয় অবহেলিত। বয়স হলে সন্তান সেই মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, যে সন্তানের জন্য তার এত ত্যাগ। একজন নারী দিন শেষে অবহেলিত হয় তার স্বামীর কাছে। একজন নারী দিন শেষে অবহেলিত হয় তার সন্তানের কাছে। সত্যি লজ্জা পাওয়া উচিত ওই সকল মানুষদের যারা নারীকে সম্মান করতে জানে না। যেখানে আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তবুও কিছু সন্তান সেই বেহেশতকে অবহেলা করে। লজ্জা পাওয়া উচিত তাদের। কিছু সময় যেতে ডক্টর এসে আয়ানকে বাইরে যেতে বলে। আয়ান মুশফিয়াকে যত সাহস দিক না কেন, মুশফিয়া এখনও ভয় পাচ্ছে। আয়ান মুশফিয়ার কপালে হাত রেখে বলল, মুশফিয়া শোন, ভয়ের কিছু নেই। আমি বাইরে অপেক্ষা করছি, একটু পরে তুই মা হয়ে যাবি। আমি এখানেই আছি, ভয় পাবার কিছুই নেই। তুই ডাকলে আমি চলে আসবো, ঠিক আছে? আয়ান প্লিজ, তুই যাস না প্লিজ। আমার মনে হয় আমি বাঁচবো না, তুই প্লিজ যাস না। দূর পাগলি, কী সব বাজে বাজে কথা বলছিস তুই? আমি বাইরে অপেক্ষা করছি তোর জন্য। তোকে ফিরতেই হবে মুশফিয়া, একদম ভয় পাবি না তুই। আমি আয়ান তোর পাশে আছি। মুশফিয়ার চোখ মুছিয়ে দিয়ে আমি বাহিরে অপেক্ষা করতে থাকি আর প্রার্থনা করছি মুশফিয়ার যেন কোনো বিপদ না হয়। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি আমি, যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি তো মুশফিয়ার কোনো খারাপ তুমি করো না আল্লাহ। মেয়েটা সব হারিয়েছে, এখন তো একটু সুখ ওর পাবার কথা। ঘণ্টা খানিক যেতেই ডাক্তার এসে আমায় জানালো মুশফিয়ার মেয়েবাবু হয়েছে আর মুশফিয়া একদম সুস্থ আছে। একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। দৌড়ে চলে গেলাম মুশফিয়ার কাছে। মুশফিয়া চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। আমি ওর মেয়েকে কোলে তুলে নিলাম। দেখতে একদম ওর মতোই হয়েছে। আমার উপস্থিতিতে মুশফিয়া চোখ মেলে তাকালো। আমি মুশফিয়াকে উদ্দেশ্য করে বললাম, কিরে, তোর মেয়েকে দেখেছিস? একদম তোর মতো ফাজিল হয়েছে। এখন কেমন আছিস তুই? সবকিছু ঠিকঠাক তো? কিন্তু দুর্বল লাগছে খুব। তা তো লাগবেই। শোন, এখন একদম রেস্ট করবি তুই। আমি গিয়ে মেডিসিন নিয়ে আসি। আর শোন, এখান থেকে বেরিয়ে সোজা আমার বাসায় যাব, ওখানে থাকবি তুই। আমি মা বাবাকে সব বলেছি। ওকে। আয়ান, এদিকে আয়। বল, ভয় পেয়েছিলি তুই? সত্যি করে বলবি। না, আমি কেন ভয় পেতে যাব? আল্লাহ আছে, ওকে, উনি সব ঠিক করে দিবেন। মুশফিয়াকে রেখে আমি মেডিসিন আনতে চলে যাই। মেডিসিন ও হসপিটালের ফর্মালিটিসগুলো শেষ করে আমরা বাড়িতে চলে আসি। প্রতিদিন অফিস আর বাড়ি, এই দুয়ের মধ্যে কাটছিল আমার জীবন। মাঝখানে এসে আরও একটা মানুষ অ্যাড হলো আমার জীবনে। সে হলো আমার কিউট আম্মুটা, মুন। মুন হলো মুশফিয়ার মেয়ে, বাট এখন আমার মেয়ে। মুনকে ছাড়া আমি যেমন থাকতে পারি না, ঠিক তেমনই মুনও আমায় ছাড়া থাকতে পারে না। পাপ্পা বলে ডাকে আমায়। কিন্তু এত সবের ভেতরও আমি নেহাকে ভুলতে পারিনি। অনেক সুযোগ আসার পরেও নিজের জীবনকে আরও একটা সুযোগ আমি দেইনি। নেহার শূন্যতা আমায় ভীষণ রকম কষ্ট দেয় আজও। দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। এই 2 বছরের মধ্যে একটা মিনিটের জন্য নেহা আমার কোনো খোঁজ নেয়নি। 2 বছর একটা মানুষের সাথে কথা না হবার পরেও হৃদয়টা জুড়ে তার বসবাস। অনেকে বলে দূরত্বের জন্য নাকি সম্পর্ক শেষ হয়ে যায়। তাদের কাছে আমার প্রশ্ন, সত্যিকারের ভালোবাসা কি দূরত্বে সীমাবদ্ধ? 2 বছর পর। পাপ্পা, আমরা কোথায় যাচ্ছি? আমরা আমেরিকা যাচ্ছি আম্মু। পাপ্পা, ওখানে আমরা সবসময়ের জন্য থাকবো? কেন আম্মু, এখানে থাকলে তোমার কোনো প্রবলেম আছে? না, কিন্তু ওখানে আমি একা থাকবো কি করে? আফিফকে সাথে আনলে থাকতে পারতাম। কি?
দেখ মুশফিয়া, তোর মেয়ে এই বয়সেই পেকে গেছে। এইসব তোর আদরের জন্য হয়েছে, ওকে শাসন করলে এত ফাজিল হতো না। আচ্ছা আম্মু, তুমি ভিডিও গেম খেলো, আমি একটু কাজ করি, কেমন? ঠিক আছে পাপ্পা। আয়ান অফিস মিটিংয়ের সকল ডকুমেন্ট চেক করছে। আয়ানের লাইফের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মিটিং, কোনো মূল্যেই ভুল করা যাবে না। আয়ান ফাইলগুলো দেখছে, এমন সময় মুশফিয়া বলল, আয়ান আমি অনেকবার চেক করেছি। হ্যাঁ তো? আমি যখন চেক করেছি তখন আবারও চেক করতে হবে কেন? কারণ আমি চাই না একটা ছোট্ট ভুলেও আমি হেরে যাই। আচ্ছা আয়ান, মানুষকে সবসময় জিততে পারে, কখনো কি হারতে পারে না? হারে তো। আমি ভালোবাসায় হেরে গেছি, আর কখনো চাই না হারতে। লাইফের সব স্টেজে আমি জিতে এসেছি, আর যেখানে হেরে যাওয়ার ভয় থাকে ওখান থেকে দূরে থাকি আমি। নির্দিষ্ট সময় শেষে আমরা আমেরিকায় পৌঁছে যাই। এয়ারপোর্ট থেকে চলে আসি হোটেলে। কাল সকালে মিটিং, অনেক বড় বড় কোম্পানির বসরা আসবে, ওদের মধ্যে আমি থাকবো। একটু নার্ভাস লাগছে আমার। সকাল হতে ফ্রেশ হয়ে নিলাম, রাতে একটুও ঘুমাতে পারিনি। আসলে এই হলো আমার সমস্যা, বিছানা পরিবর্তন হলে ঘুম আসে না আমার। উফ, আল্লাহ জানে মুশফিয়া কি করেছে। আয়ান নিজের রুম থেকে বেরিয়ে মুশফিয়ার রুমের সামনে গিয়ে নক করে। অনেক সময় অপেক্ষা করার পরও দরজা খুলছে না কেউ। আয়ান মুশফিয়ার নাম্বারে কল করতেই, হ্যালো, ঘুমাচ্ছিস তুই? আরে না, কাল রাতে। চুপ, 2 মিনিট পর আমি বেরিয়ে যাব, যদি যাওয়ার হয় তাহলে তোর হাতে 2 মিনিট আছে। আয়ান লাইনটা কেটে দিল। এই মুশফিয়ার বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি নেই, মানে এত বড় একটা ইভেন্ট, সেখানে লেট। আমি বাবা কারোর জন্য শিডিউল লস করব না, চলে যাব আমি। 10 মিনিট পর মুশফিয়া নিচে এলো। আয়ান রাগ করলেও কিছু বলল না। আয়ান মুনকে নিজের পাশের সিটে বসিয়ে গাড়ি স্টার্ট করলো। মিনিট খানেক পর আয়ান পৌঁছে যায় অফিসে। আজ এই অফিসে মিটিং। আয়ান মুশফিয়া ও মুনকে নামিয়ে দিল অফিসের সামনে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে আয়ান অফিসে ঢুকলো। মুশফিয়া ও মুন আয়ানের পাশে। আয়ান সোজা বোর্ড মিটিং হলে চলে আসে। এখনও মিটিং স্টার্ট হয়নি। মুশফিয়া আয়ানের দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ান হলের পাশে একটা টুলে মুনকে কোলে নিয়ে বসে পড়ল। মুশফিয়া চিৎকার করে বলল, ওই এখন বসে আছিস কেন? শুরু কর মিটিং, যত সব। আরে রেগে যাচ্ছিস কেন? আমি সত্যি লেট করা পছন্দ করি না, তাই আর কি। তোর এই পছন্দ অপছন্দের জন্য আমি সকালে নাস্তা করতে পারলাম না। থাক, কাঁদিস না, মিটিং শেষ করে তোকে। আয়ানের কথা শেষ করার আগেই একটা পিচ্ছি ছেলে তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আয়ানের থেকে একটু এগোতেই হোঁচট খেয়ে পড়ে যায় ছেলেটা। আয়ান বসা থেকে আচমকে উঠে দাঁড়ালো। দৌড়ে ছেলেটাকে ফ্লোর থেকে কোলে তুলে নিল সে। পিচ্ছি ছেলেটা কান্না করছে। আয়ান তাকে কিস করে বলতে লাগলো, কাঁদে না বাবা, এই নাও তোমার জন্য চকলেট কিনে এনেছি, প্লিজ কান্না করবে না। আয়ানের কোলে ছেলেটা আসতেই চুপ হয়ে গেল। আয়ানের মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হতে লাগলো, যেমনটা হয় নিজের মানুষগুলোকে বুকে নিলে। আয়ান বাচ্চাটাকে কোলে তুলে আদর করছে। ঠিক এমন সময় আয়ানের পেছন থেকে একজন মেয়ে বলল, নিয়ান বাবা। আয়ান মেয়েটার কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। পেছন ফিরতে আয়ান চমকে গেল। পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। এ কাকে দেখছে সে? নেহা এখানে? আয়ানের কোলে নেহা তার সন্তানকে দেখে অবাক হয়ে যায়। তার থেকেও বেশি অবাক হয় আয়ানকে দেখে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে নেহার চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। এত বছর পর প্রিয় মানুষের দেখা পাওয়া অসম্ভব ছিল। ভালোবাসার মানুষকে দেখে নেহা নিজেকে সামলাতে পারেনি। আয়ানের চোখ জোড়া লাল হয়ে গেছে। একটু পরেই হয়তো বৃষ্টি ছুটবে। আয়ান নিয়ানকে কোল থেকে নামিয়ে বলল, তুমি? নেহা চুপ করে কান্না করছে। কথায় আছে না, যখন মুখের ভাষা হারিয়ে যায় তখন চোখের জল কথা বলে। ঠিক তেমনটাই হয়েছে নেহার সাথে। আয়ান নেহার দিকে 2 পা এগোতেই নেহা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। প্রচুর পরিমাণে কান্না করছে নেহা। আজ তার চোখের জল বাঁধ মানছে না। আয়ানের চোখ পেয়ে জল পড়ছে। অফিসের সকলে তাকিয়ে আছে তাদের দিকে। কেউই বুঝতে পারছে না আসল ঘটনা কি। কিছু সময় পরে আয়ান নেহার বাহু চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, কাঁদছো কেন? এটাই তো চেয়েছিলে তুমি, আমায় কষ্ট দিতে। নেহা, একটাবার আমায় বিশ্বাস করতে পারলে না তুমি? সব কথা আমায় বলতে পারতে, কিন্তু না, তুমি রোজার কথা বিশ্বাস করে আমায় অবহেলা করতে শুরু করো। তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে তা কখনোই প্রকাশ করা যাবে না। তুমি রিয়ানকে বিয়ে করতে চেয়েছ, সহ্য করতে পারেনি। ওর থেকে তোমাকে আলাদা করার জন্য তোমার ইচ্ছার বিরুদ্ধে যাই। কি লাভ হলো? সেই তো নিষ্ঠুরের মতো চলে গেলে আমায় ছেড়ে। নতুন করে জীবন সাজিয়ে নিয়েছ তুমি, কিন্তু আমি পারিনি নতুন করে বাঁচতে। নতুন করে জীবন সাজিয়ে নিয়েছে মানে? আয়ান, আমি নতুন করে নিজেকে কোনো সুযোগ দেইনি। নিয়ান আমাদের সন্তান। নিয়ানকে পৃথিবীর আলো দেখতে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে জানো তুমি? আমি সবার বিরুদ্ধে গিয়েছি। এই বছরগুলোর এমন কোনো দিন ছিল না যেদিন আমি তোমার কথা মনে করিনি। আর দ্বিতীয়বার কাউকে সুযোগ দিতে আমি রাজি নই। কেন দিতে রাজি না তুমি? আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটা সুযোগ কি আমায় দেওয়া উচিত নয়? একটাবার ক্ষমা করে দিতে কি পারো না তুমি? আমার একটা সম্মান আছে আয়ান, তুমি আমার সম্মান নিয়ে খেলেছ, ছোট করেছ আমায় এই সমাজের কাছে। আমি তো চাইনি তোমায় ছোট করতে, বরং তুমি আমায় বাধ্য করেছ। কি করতাম আমি? তোমার এই ভুল বোঝাবুঝির জন্য অন্যের হয়ে যেতে দিতাম? পারতে তুমি রিয়ানের সাথে সুখে থাকতে। এটা তুমিও জানো আর আমিও জানি।
নেহা চুপ করে আছে। আয়ান নিয়ানকে কোলে তুলে নিয়ে নেহাকে বলতে লাগলো, চলো সব ভুলে নতুন করে শুরু করি। আমার কথা বাদ দাও, নিয়ানের কথা চিন্তা করো। প্লিজ একটু ক্ষমা করে দাও আমায়, একটা সুযোগ দাও। যদি না দাও তো আমি ওই কাজটাই আবার করব যা সবসময় আমি করি। মানে কি করবে? বেশি কিছু না, এইবার জোর করে বিয়ে করব তোমায়, আর শেকল দিয়ে বেঁধে রাখবো নিজের সাথে, আর হারিয়ে যেতে দেব না তোমায়। এই বছরগুলো কতটা কষ্ট পেয়েছি আমি, প্রতিটা মুহূর্তের কষ্টগুলো, আমার করা অপরাধগুলো শাস্তি আমায় দিয়ে দিয়েছে, আর কষ্ট পেতে চাই না আমি। নেহা আর আয়ানের কথার মাঝে মুশফিয়া চলে আসে। মুশফিয়া নেহাকে বলল, দেখো নেহা, আর কোনো কষ্ট আয়ানকে দিও না, একটা বার ক্ষমা করে দাও। প্রত্যেকটা মানুষের একটা সুযোগ পাওয়া উচিত। আয়ান যা করেছে তার ক্ষমা হয় না, তবে তুমি ওকে ভালোবাসো। ভালো যখন বাসো তবে একটা সুযোগ দাও ওকে। ভালোবাসার অপর নাম ক্ষমা করে দেওয়া। আয়ান নেহার দিকে তাকিয়ে আছে। নেহা মাথা নিচু করে আছে, হয়তোবা আয়ানের দিকে তাকাতে একটু লজ্জা পাচ্ছে। আয়ানের ঠোঁটের কোণে এই কয়েক বছরে প্রথম হাসি উঁকি দিল। আয়ান নেহাকে বলল, তো মিসেস নেহা চৌধুরী, আপনি কি আমায় ক্ষমা করে দিয়েছেন? জি না, আগে মিস্টার আমায় ক্ষমা করুন, তারপর। দৌড় পাগলি, তুমি তো কোনো ভুল করতে পারো না, ক্ষমা করব কি করে? জি, সব ভুল আপনি করেছেন। তো যাওয়া যাক। অবশ্যই বেপ্পি। অবশেষে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আয়ান আর নেহা তাদের জীবনকে একটা সুযোগ দিল। বিয়ের বন্ধনে আবদ্ধ হলো দুজন। বিশ্বাস, সম্মান, অভিমান এসবের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ নয়। ভালোবাসা ভালো থাকতে শেখায়, ভালোবাসা ক্ষমা করে দিতে শেখায়। আমি কখনো সমর্থন করি না যে প্রিয়জন ফিরিয়ে দিলে তার ক্ষতি করতে হবে, তাকে ধর্ষণ করতে হবে, কিন্তু আয়ান যা করেছে তা ক্ষমার অযোগ্য হলেও ভালোবাসা অন্ধ। নেহা আয়ানকে ভালোবাসে, আর আয়ান নেহাকে কোনো স্বপ্ন দেখায়নি, বরং সত্যি সত্যি তাকে নিজের করে পেতে চেয়েছে। নেহা আয়ানের থেকে দূরে চলে আসে। প্রিয়জনকে হারিয়ে ফেলার কষ্ট কতটা কাদায় তা সবাই বুঝতে পারে না। আয়ান তার কাজের শাস্তি অবশ্যই পেয়েছে, প্রিয়জনকে হারিয়ে। অবশেষে একটা কথা, সবসময় আমরা চোখে যা দেখি তা সত্যি নাও হতে পারে। একটা বার সত্যিটা যাচাই করা উচিত, বিশ্বাস করা উচিত প্রিয়জনদের, তবে অতিরিক্ত বিশ্বাস না করাই উত্তম। মানুষকে আঘাত করা সহজ, তবে আঘাত না করে ক্ষমা করে দেওয়া সহজ নয়। নিজের জায়গায় থেকে অন্যের পরিস্থিতি যাচাই করা মূর্খতার পরিচয়। নেহা আগেও আয়ানকে ভালোবাসত, আর এখনও ভালোবাসে, তাই ওদের পূর্ণতা আবশ্যক ছিল। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রত্যেকটা সম্পর্ক এগিয়ে চলতে দেওয়া উচিত। ভালো থাকুক আয়ান ও নেহা, ভালোবাসায় পূর্ণ থাকুক তাদের জীবন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আয়ান আহমেদের লেখা রোমান্টিক গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন গল্প নিয়ে হাজির হব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।